আচ্ছা, বারসাত বাবু কেমন আছেন? আপনার আশীর্বাদে ভালো আছি স্যার। আচ্ছা, অনেকদিন আপনার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়নি। ভালো আছেন তো? না স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন? আমি ভালো আছি। স্যার বাস- একটু ব্যস্তের মধ্যে ছিলাম, মানে একটা বিয়ে ছিল, বিয়ের মধ্যে একটু আনন্দ ফুর্তি হলো, খুব ভালো লাগছে। হ্যাঁ, আর আপনার কি স্যার, আমি আগেকার মতন যা হোক আলহামদুলিল্লাহ নতুন জীবন পেয়েছি। খুব ভালো, খুব ভালো। ভালো আছেন, এটাই ভালো লাগলো শুনে। আর না আগে প্র্যাকটিস গুলো হচ্ছে তো? প্র্যাকটিস গুলো করছেন? হ্যাঁ, স্যার ওই প্র্যাকটিসের মধ্যে আর আপনার যে একটা দিয়েছিলেন ভিডিও, ওটা শুনে আমার অনেক অনেক আনন্দ পেয়েছি। হুম, যে আগে যে একটা কথা বারে বারে রিপিট হতো, ওই কথা হলো সব ভালো হয়ে গেছে। আচ্ছা। আর যে কোনো ঝিম ধরা যে ভয় লাগছিল, ওগুলো সব কেটে গেছে। বাহ, বাহ, খুব ভালো, খুব ভালো। এখন স্যার সিনেমায় যাওয়া যাচ্ছি, যেমন মসজিদে যেতে ভয় করতাম, হ্যাঁ ওটাও আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে আচ্ছা। আপনার আশীর্বাদে। বাহ। আর আপনাদের ওই কমিশনের কাজ তো বেশ ভালোই চলছে, দেখলাম ভিডিও হ্যাঁ স্যার, পাঠিয়েছেন। কালকে মানে আজকে নিউজ হবে, কালকে মানে আমাদের শামসেরগঞ্জ থানা, সুতি ওয়ান, সুতি টু, রঘুনাথগঞ্জ থানা, এই চারটা থানা মিলে মানে ছাতা বিতরণ করলাম, মানে সেবিক ভাইদেরকে। আর যে ট্রাফিক ওসি দরগা আছে তারাকে মানে ছাতা দিলাম, এই বৃষ্টির মধ্যে মানে যারা ডিউটি করছে, রোদের মধ্যে ডিউটি করছে, তারাকে মানে ওই ছাতা উপহারটা করলাম। আমাদের গ্রুপের যে সদস্য আছে সবাই মিলে করলাম। যাক, যাক, ঠিক আছে, ক্লাসে থাকুন, তারপর আবার কথা হবে। হ্যাঁ স্যার, কথা বলেন। হ্যাঁ, তো স্যার ভালো আছে, শরীর ভালো আছে আপনার? হ্যাঁ, হ্যাঁ, আমি ভালো আছি একদম। দেখে সব ভালো আছে। হ্যাঁ, হ্যাঁ, সবাই ভালো। আমাকে স্যার আপনার কথা মনে পড়ছে, কিন্তু আর কি করব, মানে আনন্দের মধ্যে আছি তো, না, 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 মানে না, মনে। না, একদম ঠিক হ্যাঁ আছে। আপনি মনে যতক্ষণ পড়ছে। রিল্যাক্সে থাকতে পারবেন, যতক্ষণ আমাকে ছাড়া আপনি ভালো থাকতে পারবেন, জানবেন যে না না ভালো না, জীবন। আপনাকে স্যার মানে আপনি এটা আমাকে নতুন এটা জীবন না, না, দিয়েছেন, এটা। এটা ভালো জিনিস, শুনুন। ওষুধ ওষুধ খেতে যখন ভুলে যাবেন, তখন জানবেন যে আপনি পুরোপুরি সুস্থ আছেন। না মানুষের স্যার আপনার। মানুষের শুনুন। না, আপনি যেটা বলছেন সেটা মানবিকতার দিক থেকে বলছেন, 100% ঠিক আছে, ওটা আমি মানছি, কিন্তু আমি এটা যেটা বললাম সেটা লজিক আছে কিনা বলুন। যতক্ষণ ধরুন আমার গায়ে জ্বর থাকবে, যতক্ষণ হ্যাঁ হ্যাঁ, ঠান্ডা কাশি থাকবে, ততক্ষণ কিন্তু ওষুধের কথা মনে থাকবে, এবং সেটাই ঠিক উচিত। আছে স্যার। আমার আমার গায়ে যদি জ্বর ছেড়ে যায়, যদি ঠান্ডা কাশিটা আমার ঠিক হয়ে যায়, তখন আমার ওই ওষুধের কথা মনে পড়বে না। এবং এবং মনে পড়া উচিত না, আমি মনে করি এটা। কারণ আপনি যদি ওষুধকে ভুলে যেতে পারেন, মানে হচ্ছে আপনি পুরোপুরি সুস্থ আছেন। না এটাই স্যার, আপনার এটাই আশীর্বাদে আমি বললাম এটাই স্যার, হিসাবে আপনার দাঁড়ায়। সুতরাং আপনার এই এটা যারা ক্লাস। আছেন, এটা এরকম ভাবে যারা আছেন, আমি মনে করি তারা ভালো আছেন, মানে সুস্থ আছেন, সুস্থ না আছেন, স্যার, এটাই আমি বলতে পারি। অনেক এবার অনেক তারপরে অনেক হ্যাঁ, এবার ধন্যবাদ। মানবিকতার দিক থেকে আপনার মনে হলো যে না, স্যারকে একবার ফোন করা দরকার ছিল, করতে পারছি না ব্যস্ততার কারণে, সেটা আলাদা এর বিষয়। মধ্যে হুম, কিন্তু স্যার কিন্তু আমি আপনার চাই কাছে আমি করতে চাই পারবো। যারা সুস্থ হয়ে গেছে তাদের এই ক্লাসের কথা না মনে পড়ুক, সেটাই বেটার। ঠিক না আছে। স্যার, আপনাকে মাসে যদি একবার দেখি তাও আমার মনটা মনটা কি শরীরটা সুস্থ থাকবে স্যার। একদম ঠিক আছে, চলুন আমি নেক্সট যাই একটুখানি। বিপ্লব, হ্যাঁ হ্যাঁ স্যার। বিপ্লব কেমন আছো? বিপ্লবের তো নতুন অবশ্য, যদিও ক্লাসে আছো। বিপ্লব, আচ্ছা, একটু পরে যাচ্ছি। বিপ্লবের মনে হচ্ছে কোনো সমস্যা হচ্ছে। দীপ লোহার কে আছেন? আপনার মাইকটা অন করুন। যাদের নাম ধরছি তারা একটুখানি একটু তাড়াতাড়ি মাইক অন করে কথা বলার চেষ্টা করবেন, কারণ অনেকজন আছে, সবার কাছ থেকে কথা নিতে হবে আমাকে। দীপ লোহার, দীপ লোহার, আচ্ছা। ফালিহা খান, ম্যাডাম আপনার সঙ্গে তো আমার কথা হয়েছে, আপনি কি ক্লাসটা অপারেট করতে পারছেন? হ্যাঁ, আপনার মাইক অন হয়েছে। আপনি কি কিছু বলবেন এখানে? আপনার সঙ্গে যদিও আমার কথা হয়েছে, আপনার বিষয়টা আমি জানি, আপনি বলুন। স্যার আমার তো একটাই প্রবলেম, আমার ঘুমটা অল্প হ্যাঁ, প্রবলেম হয়, মানে হ্যাঁ, ওষুধ খাইতে ভয় পাই, প্লাস আমার মানে পুরো মানে ভয় লাগে, এনি টাইম ভয় লাগে, মানে আমি সব জায়গাতে ঘুরি, হুম, এমন নহয় যে বের না, কিন্তু তাও আমার মানে বেড়ে আসি ঘরত ভয় লাগে যে আমি ওইখানে গেলে মরবো নাকি, মৃত্যু হবে আমার।
এখানে বসে থাকতে থাকতে আমার মৃত্যু হবে নাকি, হুম বা স্কুল যেতে পারছি না, গেলে নাকি কিবা হবে, মানে এই সব চলে এসছে। আর মাইন্ডত, আর যখন আমি শুতি অল্পটুক মাইন্ডত কিবা কিবি ঘুরি থাকে, মানে কাই কিবা কইলে আরো হুম ওগুলাই ঘুরে থাকে। এটাই আমার প্রবলেম। হবে স্যার? হ্যাঁ ঠিক আছে, আমি আসছি, আমি আলোচনার মধ্যে আসছি, একটু ক্লাসে থাকুন, বাকি সবার সঙ্গে কথা বলি, দিয়ে আসছি, ঠিক আছে? Yes. একটু অপেক্ষা করুন। আচ্ছা, গোপাল বর্মন, গুণা কর্মকার, এরা পুরনো ক্লায়েন্ট, জমির বাবু পুরনো ক্লায়েন্ট। আচ্ছা, এমএসটি স্বপ্না কে আছেন? এমএসটি স্বপ্না, এমএসটি স্বপ্না, আপনি যদি বুঝতে না পারেন কিভাবে মাইক অন করতে হবে, আপনার মোবাইলের স্ক্রিনে হাত দিন, দেখুন নিচের দিকে মাইক্রোফোনের একটা ছবি আছে, ওটা টাচ করুন, ওটা কাটা আছে, ওটা টাচ করুন, তাহলে ওটা অন হবে, আপনার মাইক্রোফোনটা অন হবে, তাহলে আমরা কথা শুনতে পাবো। এমএসটি স্বপ্না কে আছেন? কথা বলুন। রেজাউদ্দিন, তোমার মাইক অফ করো, তোমার ঘরের আওয়াজ শোনা যাচ্ছে, আমি ডাকবো ঠিক দরকার হলে। আচ্ছা, যারা বুঝতে পারছেন না তারা ভালো করে দেখুন, এই দেখুন নিচের দিকে দেখুন মাইক্রোফোনের ছবি আছে, এই নিচে এইটা টাচ করলে অন হবে মাইক্রোফোনটা, দেখে নিন, বুঝে নিন। এই যে স্ক্রিনের নিচে এই পাশে ভিডিও ক্যামেরার ছবি, সিগন্যাল, তারপরেরটা হচ্ছে মাইক্রোফোন, এটাতে টাচ করুন, তাহলে আপনার মাইকটা অন হবে, আমি কথা শুনতে পাবো। এমএসটি স্বপ্না, কথা বলুন। আচ্ছা, যাই হোক, উনি বেরিয়ে গেছে ক্লাস থেকে, বাদ দিন। মিটন বাবু কেমন আছেন? হ্যাঁ স্যার ভালো। ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এখন কোথায়, দোকানে না বাড়িতে? বাড়িতে স্যার, আজকে তো বন্ধ, সাপ্তাহিক বন্ধ না, তাড়াতাড়ি পড়ছি আর ওই ওটার লাগিয়ে মানে তো ভাবছি ওই ক্লাসটা করি ঢুকে যাই। আচ্ছা আচ্ছা, গলাটা তো ভাঙা ভাঙা লাগছে কেন, মানে ক্লান্ত? হ্যাঁ শোয়া রয়েছি স্যার। আচ্ছা আচ্ছা ওই আজকে একটু প্রোগ্রামটা করলাম আর কি স্যার, ওই এমনি তো দোকান থেকে একটু এমন একটা সময় করতে পারি না, তো ওই প্রোগ্রামটা করি আর একটু শুয়ে থাকলাম আর কি স্যার। আচ্ছা আচ্ছা, এমনি ভালো আছেন তো? তো একটু লেট হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এমএসটি স্বপ্না, আপনি কি কথা বলতে পারবেন? আচ্ছা, বলতে পারবে না। মুস্কান ম্যাডাম কেমন আছেন? হ্যাঁ স্যার, আপনার জন্য তো ভালোই আছি। স্যার আপনি ভালো আছেন তো? আমি ভালো আছি, ঠিক আছে। আচ্ছা, পূজা চক্রবর্তী, সম্ভবত ম্যাডামের সঙ্গে আমার কথা হয়েছিল ফোনে, তাই কি? হ্যালো স্যার। হ্যাঁ বলুন। স্যার আসলে আমার ফোনটা কোনো একটা কারণে নষ্ট হয়ে গেছে, এই জন্য স্যার আমি আমার ওয়াইফের ফোনটা দিয়ে স্যার কথা বলতেছি। কে বলছেন আপনি? স্যার আমার নাম হচ্ছে অরণ্য হালদার, আমি বাংলাদেশ থেকে বলছি স্যার। অরণ্য হালদার, হ্যাঁ। আচ্ছা, আপনার হ্যাঁ স্যার, সঙ্গে আপনি ভালো আছেন স্যার? আপনার সঙ্গে আমার কথা হয়েছিল, তাই তো? হ্যাঁ স্যার, আপনার সাথে আমার কথা হয়েছিল। ওই অরণ্য হালদার, সম্ভবত ওই যে আপনার আছে, ফার্ম বানিয়েছেন, পোল্ট্রি ফার্ম, হ্যাঁ স্যার। এরকম। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার সঙ্গে তো আমার কথা হয়েছে, ক্লাসে থাকুন, তারপরে কথা হবে আবার। আর হ্যাঁ স্যার, ঠিক আছে। রেজাউদ্দিন, হ্যাঁ স্যার। আজকে আপনি আবার আমাকে মেসেজ করেছিলেন, তো আপনি প্র্যাকটিসগুলো ঠিকঠাক করছেন? হ্যাঁ, আচ্ছা, এমএসটি স্বপ্নার কাছে যাবো একটুখানি, মনে হচ্ছে মাইক অন করেছে। এমএসটি স্বপ্না, আপনি বলুন, আপনার মাইক অন আছে, আপনি কথা বলুন।
জি, বলুন কোথা থেকে বলছেন আপনি? আমি বাংলাদেশ থেকে বলছি। আচ্ছা বলুন কি সমস্যা আপনার? আমার সমস্যা বলতে মানে মানে টেনশন ফিল করি, মানে কোনো বিষয়ে মানে বেশি টেনশন করি, আচ্ছা যে কোনো বিষয়ে। আচ্ছা, আপনার সঙ্গে কি এর আগে কথা হয়েছিল আমার? না না, আচ্ছা আচ্ছা, এটা সমস্যা কতদিন ধরে আপনার? এই দুই দুই তিন মাস। এই 2-3 মাস। ওষুধ ডাক্তার এসব কিছু করেছেন? ডাক্তার দেখিয়েছেন? না না, ডাক্তার দেখেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ক্লাসে থাকুন, আসছি আসছি, ক্লাসে থাকুন, আসছি তারপর। হ্যাঁ রেজাউদ্দিন বলো। হ্যাঁ স্যার বলুন। আর ভয় কেটেছে আপনার? হ্যাঁ স্যার ভয় কেটেছে। আচ্ছা, প্র্যাকটিস গুলো হচ্ছে? হ্যাঁ স্যার হচ্ছে। আচ্ছা আচ্ছা, মনের মধ্যে সাহস রাখতে হবে, সবকিছুতে খুঁতখুত খুঁতখুত করলে হবে না, বুঝতে পেরেছেন? যে কোনো বিষয় নিয়ে আচ্ছা। হঠাৎ করে চমকে গেলে হবে না, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, আমরা দেখুন, আমরা মানুষ, আমরা কি করি, আমরা ডকুমেন্ট বা প্রুফ এইসবে বিশ্বাস করি, তাই না? মুখের কথা বিশ্বাস করি না। এবার দেখুন, আপনার কাছে তো সমস্ত প্রুফগুলো আছে। আচ্ছা, নেটওয়ার্কে মনে হচ্ছে প্রবলেম হচ্ছে একটুখানি। কথা কি শোনা যাচ্ছে আমার, রেজাউদ্দিন? রেজাউদ্দিন আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো? আচ্ছা, সুস্মিতা চ্যাটার্জি, আপনার সঙ্গে কথা হয়েছে এর আগে আমার। আজকে আর আপনাকে কিছু এখানে কথা বলছি না, আপনি ক্লাসে থাকুন। সঞ্জীব রয় কে আছেন? সঞ্জীব রায়। গুড ইভিনিং স্যার। হ্যাঁ, কোথা থেকে Hello? বলছেন? কোথা থেকে বলছেন? হ্যালো, কোথা থেকে বলছেন? আমি স্যার ধূপগুড়ি থেকে বলছি। ধূপগুড়ি থেকে বলছি, ধূপগুড়ি। আচ্ছা, আমার কথাটা কি কেটে Hello? যাচ্ছে? আমার কথাটা কি কেটে যাচ্ছে? না, আপনার কথা আমি ক্লিয়ার শুনতে পারছি, বলুন। আমার কথা আপনার কথা শোনা যাচ্ছে ক্লিয়ার। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, হ্যাঁ হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, আমি বলছি আমার যেটা সমস্যা বলুন, আমি শুনছি। সেটা হলো আমার এই যে মাথাটা ভার হয়ে থাকে। হ্যাঁ, আমার মাথাটা ভার হয়ে থাকে আর মাথাটা একটু চাপ দিয়ে ধরে রাখে, আর ঘাড়টা একটু যন্ত্রণা করে, মাথাটা গরম হয়ে যায়, তো ভালো লাগে না কিছু। আর এদিকে আমার মানে খুব টেনশন, দুশ্চিন্তা মানে হয়। আর যখনই আমার একটু টেনশন হয় তখনই আমার মনের ভিতর থেকে কিরকম যেন একটা অস্থিরতা আসে। ওই অস্থিরতাটা আসলে আবার আমার কিছুই ভালো লাগে না। কতদিন ধরে এই সমস্যা? এটা উম, সমস্যাটা যদি আমি বলি তাহলে 2 বছর হবে, কিন্তু কন্টিনিউ যে প্রত্যেকদিন এই সমস্যাটা তেমনটা না। যেমন একটা সময় আসে, আহ, মাঝে মধ্যে দেখা দেয়, তারপরে আবার থাকে না, এরকম। আর এই যে টেনশনটার কথা যেটা বললাম, তো টেনশন যখনই আর কি হয় তখনই ওই যে মনের ভিতর থেকে একটা অস্থিরতা আসে। অস্থিরতা আসলে আর কিছুই ভালো লাগে না, আর তখন আমি খুব ইমোশনাল হয়ে পড়ি।
আর এই যে আর ঘাড়ের যেটা সমস্যা, এই মাথার যেটা সমস্যার কথা বললাম, সেটা প্রায় 2 বছর থেকে হয়ে আছে। তো কন্টিনিউ যে প্রতিদিন সেটা না, মানে মাঝে মধ্যে দেখা দেয়, আবার মাঝে মধ্যে থাকে না। ঠিক ঠিক আছে, ক্লাসে থাকুন, তারপরে আলোচনা করছি, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ থ্যাংক ইউ। হ্যাঁ, সুমন সাহা। সুমন সাহা, হ্যাঁ স্যার, বলুন কোথা থেকে বলছেন? আমি ত্রিপুরা আগরতলা। ত্রিপুরা থেকে বলছেন, বলুন। আপনি, আপনার সঙ্গে এর আগে বোধহয় ফোনে কথা হয়েছিল না আমার? হ্যাঁ স্যার। হয়েছিল? হ্যাঁ স্যার। আচ্ছা, ক্লাসে তো বোধহয় করেছিলেন না? ক্লাস আজকে আমি জয়েনিং হয়েছি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলুন আপনার সমস্যা। তো আমি তো জানি, তাহলে আজকে আপনাকে আর কিছু বলছি না, আমি একটু পরের জনের কাছে যাই, ঠিক আছে? আপনার সঙ্গে তো বোধহয় ফোনে কথা হয়েছিল আমার। হ্যাঁ স্যার। ঠিক আছে, থাকুন, আমি আলোচনা করছি, ঠিক আছে? হুম। আচ্ছা, ঠিক সুস্মিতা আছে। চ্যাটার্জির সঙ্গে আমার কথা হয়েছে এর আগে। তানভীর রোশন, কে আছেন? তানভীর রোশন, হ্যাঁ স্যার, কোথা থেকে বলছেন আপনি? আমি জলপাইগুড়ি থেকে। জলপাইগুড়ি। আপনার সঙ্গে তো এর আগে কথা হয়েছে না, হয়নি? না, হয়নি। আচ্ছা, বলুন সমস্যা, আপনার কি সমস্যা? আমার তো এই যে বাড়ি থেকে বের হলে বা কোনো কাজ করতে গেলে ভয় লাগে, আচ্ছা, এটা কতদিন ধরে? আর অস্থির অস্থির লাগে। এটা কতদিনের সমস্যা? আমার সমস্যা অনেকদিন ধরে, তাও অনেকদিন ধরে, প্রায় 3 বছর ধরে। 3 বছর ধরে। কি করেন, কি কাজ করেন আপনি? আমি বাড়িতে মানে দোকান করি, ফার্মেসি দোকান আছে মেডিসিন। আচ্ছা আচ্ছা, মেডিসিনের দোকান মানে আপনার। আপনার তো এই বিষয়ে একটু নলেজ থাকার কথা, তবুও আপনি এরকম জায়গায় পড়ে আছেন। নলে আছে, মানে অনেক চিকিৎসা করছিলাম, হ্যাঁ। করি ওই নিউরোলজিস্ট দেখিয়েছিলাম অনেক। হুম। ওষুধ খাই, যখন ওষুধ খাই তখন ঠিকঠাক এইগুলো তো মানে ঠিক থাকে। এইগুলো তো ওষুধ খেয়ে তো ঠিক হয় না, আপনি জানেন না? জানি, তাও দেখিয়েছিলাম যখন। তো ওষুধ খেয়ে যতক্ষণ খেয়ে থাকি ততক্ষণ ভালো লাগে, তারপরে আরো। এইগুলো ওষুধ খেয়ে পুরোপুরি সুস্থ হওয়া যায় না, মানে পুরোপুরি ওষুধের উপর নির্ভর করে পুরোপুরি সুস্থ হওয়া যায় না। ওষুধটা আপনাকে মানে আপনাকে ওষুধটা বুস্টিং করবে, কিন্তু ওষুধে পুরোপুরি সুস্থ হওয়া যায় না। ওষুধে অনেকে মানে অন্যান্য রোগ যেরকম কি হয়, ওষুধের দ্বারা পুরোপুরি কমপ্লিট হয়, কিন্তু এটা ওষুধে ঠিক হয় না। যাই হোক, মানে শরীর কোনো কিছু হয়ে যাবে, পড়ে যাব, মাথা ঘুরে যাবে, কোনো কিছু হবে, এরকম ভয় আর কি। ভয় লাগে, ঠিক, অস্থির লাগে। হ্যাঁ, আচ্ছা। আর শরীর উইকনেস লাগে, দুর্বল লাগে আর কি। মোটামুটি 2 বছর 3 বছর নাকি? হ্যাঁ, এরকম হবে। ঠিক, আচ্ছা, বেশ, একটু অপেক্ষা করুন, আর 2-1 জন আছে, আলোচনা করে আমি আমার বক্তব্য আসছি। হ্যাঁ, ভাস্কর দেবনাথ। স্যার, গুড ইভিনিং। কোথা থেকে বলছেন আপনি ভাস্কর বাবু? ত্রিপুরা থেকে স্যার। ত্রিপুরা থেকে। আপনার সমস্যা? এই তো স্যার, আমার যখন কাজ করতে যাই তখন হঠাৎ করে মনটা অস্থির হয়ে যায়, আর কেমন জানি লাগে, মনে হয় কি যেন হয়ে যাচ্ছে আমার। আর অ্যাংজাইটির ওষুধ খেলে তখন ঠিক থাকে, ওষুধ না খেলেই আমার সমস্যা হয়। আর আমার তো এমনিতে হাই প্রেশার। হাই প্রেশার আছে? হাই প্রেশার কতদিন হাই প্রেশার? আজকে 2 বছর হলো, দুটোটাই একসঙ্গে হয়েছে, হাই প্রেশার আর অ্যাংজাইটি দুটোটাই একসঙ্গে হয়েছে। আচ্ছা, বুঝতে পারছি। তো এই অ্যাংজাইটিও আপনার 2 বছরের, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমি ওষুধও খাচ্ছি, চেন্নাই থেকে দেখিয়েছিলাম, এরপরে আগরতলাতে দেখাচ্ছি, এখনো দেখাচ্ছি, এখনো ওষুধ খাচ্ছি। তা ওখানে ডাক্তারবাবুরা বলেননি যে এর জন্য কাউন্সেলিং করা দরকার বা কিছু? হ্যাঁ, বলেছে, আগরতলা থেকে ডাক্তার বলেছে যে তুমি কোনো যোগাতে জয়েন করো, পুরোপুরি ওষুধে ঠিক হবে না। কাউন্সেলিং করার নেই কেন?
কাউন্সিলিং করাননি কেন, করেছেন কোথাও? না করিনি স্যার, এই প্রথম আপনার এখানে জয়েন। আচ্ছা, কাউন্সিলিং করানোর দরকার আছে। এটা সব ডাক্তারবাবুরা বলে না, কিছু কিছু ডাক্তারবাবুরা বলেন, কিন্তু এটা কাউন্সিলিংয়ের প্রয়োজন আছে, বুঝতে পেরেছেন? সেটা আমার আজকে তো ডেমো ক্লাস, আমার কাছে করুন বা আপনার কাছাকাছি যদি কোনো সাইকোলজিস্ট থাকেন তার কাছে করুন, বা কোনো প্রফেশনাল কাউন্সিলর যদি থাকে তার কাছে করুন। কিন্তু ওই অনেকে আছে মানে আপনার রিকভার পেশেন্টের কাছে কাউন্সিলিং নেবেন না। কেননা কারণ তাদের অ্যাবিলিটি শুধু এইটুকু নেই। ধরুন আজকে আপনার কথা বলছি, আপনি ধরুন অ্যাংজাইটির জন্য আমার কাছে এসছেন, আপনাকে আমি সাইকোলজিক্যাল থেরাপি, সাইকোথেরাপি যা আছে সেগুলো দিয়ে হয়তো আপনি 1 মাস হোক 2 মাস হোক সুস্থ হলেন। সুস্থ হওয়ার পর আপনি যদি এইটা প্রফেশন হিসাবে নিতে চান, তাহলে সেটা কতটুকুনি আপনার মধ্যে নলেজ হতে পারে আর কতটুকুনি আপনি জানবেন। ঠিক আছে, বেশ কিছু ছেলেপেলে এখন দেখছি ওরা কি করছে, ওরা নিজেরা একটা সময় এরকম পেশেন্ট ছিল, আজকে তারা নিজেদেরকে বলে যে আমরা রিকভার পেশেন্ট, আমি এই করছি, কিন্তু সেসব জায়গায় না যাওয়াটাই বেটার আমার মনে হয়। হ্যাঁ, তাদের কাছ থেকে এক্সপিরিয়েন্স নিতে পারেন, কিন্তু ওখানে কোনো লাভ হবে না। যাই হোক, সেটা আপনাদের ব্যাপার, আপনারা কাকে চয়েস করবেন। কিন্তু আমি এটুকুনি রেকমেন্ড করব, যেখানেই হোক, যেভাবেই হোক, যেখানেই হোক, প্রত্যেকেই কাউন্সেলিংটা নেবেন। ঠিক আছে, সেটা আপনার যেখানে ভালো লাগে, যে কোনো জায়গায় কাউন্সেলিং নিন। কাউন্সেলিং করলে এখান থেকে একমাত্র সুস্থ হওয়া যায়। কেন? কারণ হচ্ছে আচ্ছা, দীপ লোহার আপনার সঙ্গে কথা হয়নি, আপনি কি কথা বলতে পারবেন? দীপ লোহার, আচ্ছা ছাড়ুন, ঠিক আছে। বিষয় আমি যেখানে ছিলাম, যে আমাদের আজকে এটা কাউন্সেলিংয়ের ডেমো ক্লাস হলেও আমরা আজকে আলোচনা করব কাউন্সেলিং কেন করব, আপনাদের কি সমস্যা, এই সমস্যাতে কাউন্সেলিংয়ের কতটা গুরুত্ব আছে, ওষুধের কতটা গুরুত্ব, হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথম কথা আসি, বিপ্লব তোমাদের সঙ্গে একটু বাদে কথা বলছি, ক্লাসটা শোনো, একদম স্টার্টিং থেকে শুরু করছি আর কি, একটু শুনতে থাকো। বিষয় হচ্ছে যে আপনারা যারা এখানে ক্লাসে আছেন তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে, আপনারা যারা এখানে আছেন তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে মানসিক অশান্তিতে ভুক্তভোগী, মানসিক অশান্তির মধ্যে রয়েছেন, এবং আপনাদেরকে আমাদের সাইকোলজিক্যাল ভাষায় বলা হয় হচ্ছে মেন্টাল ডিসঅর্ডার্ড পারসন, নট ডিজিজ। আপনাদের কোনো রোগ নয়, এটা আপনাদের হচ্ছে ডিসঅর্ডার, অর্থাৎ সমস্যা। আপনাদের যেটা রয়েছে, আপনাদের সঙ্গে যেটা হচ্ছে, যা কিছু হচ্ছে, এটা শুধু মানসিক সমস্যা, নট রোগ নয়। কিন্তু কোনো ডাক্তারবাবু দেখবেন যখন প্রেসক্রিপশন করবে, আপনাদের প্রেসক্রিপশনে কোথাও লিখবে না যে অ্যাংজাইটি ডিজিজ বা ডিপ্রেশন ডিজিজ, এরকম কোথাও লিখবে না। কেন? কারণ এটা ডিজিজ নয়। তার কারণ কি? কারণ হচ্ছে এখানে কোনো রোগের জন্য যে জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া ইত্যাদি যে বিষয়গুলো দরকার হয়, সেরকম কোনো কিছু এখানে কিন্তু কাজ করে না। অর্থাৎ আপনাদের এই যে সমস্যাগুলো আপনারা ভোগ করছেন, সেই সমস্যার পেছনে কিন্তু কোনো রকম কোনো ভাইরাস নেই, কোনো জীবাণু নেই, কোনো ব্যাকটেরিয়া নেই, কোনো কিছু নেই আপনাদের মধ্যে। যেটা আছে সেটা হচ্ছে কিছু চিন্তা ভাবনার প্রবলেম, এবং কিছু কারো বাড়িতে কিছু মানসিক সমস্যা, কিছু বাড়িতে থাকে কি, কিছু ফ্যামিলিগত কিছু সমস্যা থাকে, হ্যাঁ, কারো রিলেশনশিপ ইস্যু থাকে, এইরকম কিছু সামান্য কিছু ঘটনা থাকে, যেগুলো কিন্তু আমাদের মনের উপর প্রভাব ফেলে। এবার এই প্রভাব ফেলার বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করব। ধরুন প্রত্যেকে যারা আছেন তারা প্রত্যেকে একটু মন দিয়ে শুনবেন, আমি একটুখানি রিকোয়েস্ট করব। বিষয় হয় কি, আমাদের যে শরীর, এই শরীরে অসংখ্য নার্ভ রয়েছে, স্নায়ু রয়েছে, ঠিক আছে। এবার এই স্নায়ুগুলো করে কি,
স্নায়ুগুলো কাজ হচ্ছে সংকেত পৌঁছে দেওয়া। কোথায়? আমাদের ব্রেনে। আপনারা প্রত্যেকেই হয়তো শুনেছেন যে আমাদের ব্রেনকে বলা হয় হচ্ছে আমাদের শরীরের হেড অফিস। আমাদের শরীরের হেড অফিস বলা হয় আমাদের ব্রেনকে। এবার হয় কি, ধরুন আপনি এই যে বসে বসে এখন আমার সঙ্গে ক্লাস করছেন, এবার ধরুন আপনার কোথাও হয়তো মশায় কামড়ালো বা পিঁপড়েতে কামড়ালো বা কিছু একটা হলো, বা কেউ হয়তো আপনাকে পেছন থেকে এসে চাটি মারলো পেছনে, পিঠে বা কোথাও। কি হয়, সেই জায়গাটায় যে জায়গায় আঘাত লাগলো, অর্থাৎ কেউ মারলো আপনাকে বা আপনাকে পিঁপড়েতে কামড়াচ্ছে বা মশায় কামড়াচ্ছে, সেই জায়গায় যে নার্ভ আছে সেই নার্ভ কি করে, ওখানে উত্তেজিত হয়ে ওঠে, অর্থাৎ ওখানে অ্যাক্টিভ হয়ে ওঠে। ঠিক আছে? অ্যাক্টিভ হয়ে সে কি করে, নিজের মধ্যে একটা সিগন্যাল তৈরি করে, একটা সংকেত তৈরি করে, এবং সেই সংকেতটা তার পাশে থাকা যে নার্ভ আছে সেই পাশের নার্ভকে কিন্তু সে ট্রান্সফার করে দেয়। অর্থাৎ সে নিজের মধ্যে একটা সংকেত তৈরি করলো, সেই সংকেতটা তার পাশের নার্ভকে সে ট্রান্সফার করছে। আবার সে যে পেলো ট্রান্সফার হয়ে, সে কি করে, তার পাশে থাকা নার্ভকে সংকেতটা ট্রান্সফার করে। আপনারা ছোটোবেলায় দেখেছেন বা এখনও দেখবেন, বাচ্চারা খেলে দেখবেন, কতগুলো ইট পাশাপাশি সাজিয়ে দাঁড় করিয়ে, এরকমভাবে পাশাপাশি সাজিয়ে দাঁড় করিয়ে কি করে, একটা ইট যদি এরকম ঠেলে দেয়, দেখবেন পরপর সব ইটগুলো পড়তে যায়। আমাদের শরীরের নার্ভটা হচ্ছে ঠিক তাই। একটা নার্ভ যদি কোনো কারণে যদি উত্তেজিত হয় বা অ্যাক্টিভ হয়, সে কি করে, পরপর সমস্ত নার্ভকে অ্যাক্টিভ করতে থাকে। অর্থাৎ তার লাইনে যতগুলো নার্ভ থাকবে সবাইকে সে কিন্তু অ্যাক্টিভ করবে। এটা একটা নার্ভ আর একটা নার্ভকে অ্যাক্টিভ করাটা হচ্ছে নার্ভের কাজ। এবং সেই অ্যাক্টিভেশনের মাধ্যমে তার তৈরি যে সিগন্যালটা, সে প্রথম যে সিগন্যালটা তৈরি হয়েছিল, সেই সিগন্যালটা কিন্তু আমাদের ব্রেনে এসে পৌঁছায়। ঠিক খানিকটা কীরকম, ধরুন আপনার ঘরে এখন আপনি ইলেকট্রিক যে পাখাটা চালাচ্ছেন বা লাইটটা জ্বালাচ্ছেন, কি করছেন, আপনি ইলেকট্রিক বোর্ডে সুইচটা টিপলেন, আপনার সেই ইলেকট্রিক সংযোগটা কি হচ্ছে, কেবেলের মাধ্যমে, ওয়্যারের মাধ্যমে বা তারের মাধ্যমে ইলেকট্রিক বাতিতে গিয়ে পৌঁছালো, তবে লাইটটা জ্বললো, বা ফ্যানে গিয়ে পৌঁছাচ্ছে, তবে ফ্যানটা চলতে শুরু করছে। আমাদের শরীরটা ঠিক তাই। আমাদের নার্ভগুলো কি করে, নার্ভগুলো ঠিক ওই বহন করার কাজটা করে এবং নিজের মধ্যে কি করছে, সিগন্যালটা তৈরি করছে। সিগন্যাল তৈরি করে সেই সিগন্যাল কি করছে, পরপর পাস হতে আমাদের ব্রেন অবধি পৌঁছায়। এবার ব্রেন সেই সিগন্যালটাকে ডিকোড করে, অর্থাৎ রিডিং করার পর সে বোঝার চেষ্টা করে, ক্যালকুলেশন করে যে আসলে আমার যে ব্রেনে যেটা পৌঁছালো সেটা কিসের সিগন্যাল হতে পারে। সে ক্যালকুলেশন করে পেল কি, যে না আমার পিঠে হয়তো কেউ মারলো, বা আমার হয়তো মশা বসেছে, মশায় কামড়াচ্ছে বা পিঁপড়েতে কামড়াচ্ছে। ব্রেন কিন্তু এটা ক্যালকুলেশন করে পেল। এবার ব্রেন ক্যালকুলেশন করে যখন একটা কিছু বুঝতে পারছে, তারপরে সে একটা ডিসিশান নেয়। যদি মশা কামড় হয় বা যদি পিঁপড়ের কামড় হয়, তখন ব্রেন হয়তো আপনার ডিসিশান নিচ্ছে যে মশাটাকে তাড়াতে হবে বা পিঁপড়েটাকে তাড়িয়ে দিতে হবে বা মেরে ফেলতে হবে। তখন সেই মতো আবার একটা অর্ডার পাস হয় ব্রেন থেকে, এবং সেই অর্ডারের সিগন্যালটাও কিন্তু আমাদের কি হয়, নার্ভের মাধ্যমেই পৌঁছায়। যদি ধরুন এরকম অর্ডার হয় যে মশাটাকে মেরে ফেলতে হবে, তখন সেখান থেকে তুরন্ত ব্রেন থেকে একটা কিন্তু সিগন্যাল আমাদের হাতে এসে পৌঁছায়, এবং হাতটা তখন কিন্তু সেই মশায় যেখানে কামড়াচ্ছে সেখানে গিয়ে চাপড় দেয়। এটা হচ্ছে নার্ভের কাজ। এইটুকুনি আমি বললাম, এইটুকুনি মাথায় রাখুন। এবার অন্য পার্টে যাব। ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে আপনার সামনে একটা অ্যাক্সিডেন্ট হলো, বড় সড়ো রাস্তায়, প্রচুর হতাহত হয়েছে বা কিছু হয়েছে। আপনার সঙ্গে আপনার বন্ধু আছে বা ফ্যামিলির অন্যজন মেম্বার আছে। কি হলো, আপনি সেই হতাহতগুলো দেখে বা ওই যে অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট পরিস্থিতিটা দেখে আপনার মধ্যে একটা অন্যরকম ফিলিং তৈরি হতে শুরু করলো। আপনি ভাবছেন মনে মনে, জিস এত লোক মারা গেছে, এত লোক এই হয়ে গেছে, হতাহত হয়েছে, এইখান থেকে এত ব্লাড ঝরছে, কি হবে এই মানুষগুলোর, হ্যাঁ যারা মারা যাচ্ছে তাদের ফ্যামিলির মেম্বারদের কি হবে, বাড়িতে হয়তো বাচ্চা আছে, বউ আছে, ইত্যাদি ইত্যাদি। আপনি অনেক কিছু ভাবছেন, কিন্তু আপনার সঙ্গে আপনার যে ফ্যামিলি মেম্বার আছে সেও কিন্তু দুঃখ পাচ্ছে, কিন্তু আপনার মতো করে এতটা গভীরভাবে ভাবে না।
এই যে দুজনের ভাবনা চিন্তার যে পার্থক্য, এই পার্থক্য থেকে শুরু হয়ে যায় প্রবলেম। আপনি যখন এরকম গভীরভাবে ভাবছেন, আপনি সেই ভাবনাটা কাউকে প্রকাশ করতে পারেন না। এই প্রকাশ করতে না পারার ফলে আপনার মনের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি হয়। এবার সেই অস্থিরতা যখন তৈরি হয়, তখন কিন্তু আমাদের শরীরের ভেতরে কি হয়, যে নার্ভগুলো আছে সেই নার্ভগুলো উত্তেজিত হয়ে পড়ে। হ্যাঁ, সেই নার্ভগুলো কিন্তু উত্তেজিত হয়ে পড়ে, এবং সেই উত্তেজিত নার্ভ যে পরিমাণ ভাইব্রেশন তৈরি করে বা যে সিগন্যালটা তৈরি করে, সেই সিগন্যালটা যখন আমাদের ব্রেনে গিয়ে পৌঁছায়, ব্রেন তখন সেই সময়টা ক্যালকুলেট করতে পারে না এক্স্যাক্টলি যে কি হচ্ছে আমার সঙ্গে। তখন ব্রেন থেকে একটা ভুল সিগন্যাল আসতে থাকে, আবার অর্ডার আসতে থাকে যে বাইরে থেকে কোনো কিছু একটা ঘটনা ঘটতে চলেছে, আমরা যেন সাবধান থাকি। এই যে ভুল একটা অর্ডার পাস হয়ে গেল, সেই অর্ডারের ফলে আমাদের শরীরের যে নার্ভগুলো, সেই নার্ভগুলো আরও বেশি অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করে, যেটাকে আমাদের ভাষায় বলা হয় হাইপার অ্যাক্টিভিটি। এই হাইপার অ্যাক্টিভিটির ফলে সেখানে আরও বেশি পরিমাণে ভাইব্রেশন তৈরি হয়, এবং সেই ভাইব্রেশন যখন আমাদের ব্রেনে গিয়ে পৌঁছায়, তখন আমাদের ব্রেন থেকে যে সমস্ত কেমিক্যাল বা হরমোন, যেগুলো আমরা বলি, যে সমস্ত হরমোনগুলো রিলিজ হচ্ছে প্রতিনিয়ত আমাদের শরীরটাকে চালানোর জন্যে, সেই হরমোনগুলোতে ডিস্টার্ব ঘটে, সেই হরমোনগুলোতে ডিসব্যালেন্স ঘটে। ঠিক আছে, এটা আমি একটা উদাহরণ দিলাম যে একটা হয়তো অ্যাক্সিডেন্টের ঘটনা না, শুধু অ্যাক্সিডেন্টের ঘটনা না, আরও অন্য কিছু হতে পারে। ধরুন আপনাকে কেউ হয়তো পেছন থেকে এসে হঠাৎ করে ভয় দেখালো, সেখান থেকে আপনি ঘাবড়ে গিয়ে এরকম হতে পারেন। বা হয়তো দেখা গেল আপনি আপনার খুব প্রিয় ব্যক্তি, খুব কাছের মানুষ, আপনার রিলেটিভ হতে পারে, বাবা মা হতে পারে, আপনার সেটা ভাই বোন হতে পারে, বা আপনার হাজব্যান্ড ওয়াইফ, যে কেউ হতে পারে, আপনার খুব কাছের মানুষ যাকে আপনি খুব স্নেহ করেন, ভালোবাসেন, এরকম ব্যক্তি হয়তো আপনাকে বিনা কারণে কোনোভাবে যা তাভাবে অপমান করে দিল, আপনি প্রচণ্ডভাবে অপমানিত বোধ করলেন, কিন্তু সেইটা আপনি বাইরে প্রকাশ করতে পারলেন না, আপনার নিজের মনের মধ্যে সেটা একটা উথাল পাতাল চলছে। সেই অবস্থাতেও কিন্তু সেম একই রকমভাবে আপনার নার্ভগুলো ডিস্টার্ব হতে পারে, এবং তার ফলে আপনার ব্রেনের কিন্তু হরমোনাল ডিসব্যালেন্স ঘটে। অথবা ধরুন আপনার কোনো কারণে মনে কোনো রকম ভয় সৃষ্টি হলো, কীরকম, যেমন আমার কাছে এর আগে একজন ছিলেন একটা ম্যাডাম ছিলেন, যার করোনার সময়, করোনা পিরিয়ডে উনি কোনো কারণে একটা হসপিটালাইজড হয়েছিলেন, যেটার জন্য তার অপারেশনের প্রয়োজন ছিল। সেই সময় তাকে কিছু মানুষজন, তার আত্মীয় হোক বা কেউ হোক, আমাদের কাছের মানুষরা এরকমও আছে অনেকে যারা অনেক বেশি জানে, ওই সময় তাকে ভয় দেখিয়েছে, এখন এই সময়টা ইঞ্জেকশন দেবে, অ্যানাস্থেসিস করবে, অজ্ঞান করবে আর কি, অজ্ঞান করবে, এখন অপারেশন করবি, এই মুহূর্তে এরকম করলে অনেকের জ্ঞান ফেরে না অজ্ঞানের ফলে, তারপরে এখন করোনা চলছে, কি হবে কি জানি ঠিক নেই, এই রকমভাবে বাজে এরকমভাবে তার মনের মধ্যে কিন্তু একটা খারাপ চিন্তা ভাবনা ঢুকিয়ে দিয়েছিল। এবং বাই চান্স তার জ্ঞান ফিরতে একটু লেট হয়েছিল, সে সেটা জানে না, তার আশেপাশে যারা ছিল তারা বলেছে যে জানিস তোর জ্ঞান ফিরতে অনেকটা টাইম লেগেছে, সেইটা নিয়ে তার মধ্যে কিন্তু তার অপারেশন সাকসেস হয়ে গেল, অথচ তারপরে তার মধ্যে কিন্তু একটা বাজে রকম চিন্তা ভাবনা ঢুকলো, এবং সে কোনো কারণে হয়তো ভয় পেয়ে গেল। এই ভয় পাওয়ার ফলে তার মধ্যে কিন্তু একটা ওই হরমোনাল ডিসব্যালেন্স ঘটে যায়। ঠিক আছে, এরকম বিভিন্ন রকম হতে পারে। আপনার ভয় বিভিন্ন রকম হতে পারে, বিভিন্ন রকম ভয় থেকে এরকম হয়, রাগ থেকে হয়। রাগ কীরকম রাগ হতে পারে, ধরুন আপনার সঙ্গে কেউ মিসবিহেভ করছে, খুব বাজে রকমভাবে মিসবিহেভ করছে, আপনার প্রচণ্ড রাগ হচ্ছে, আপনি সেই রাগটা প্রকাশ করতে পারছেন না, প্রচণ্ড রাগ হচ্ছে কিন্তু আপনি সেই রাগ প্রকাশ করতে পারছেন না। আপনার মনে হচ্ছে যে এ আমার সঙ্গে যেভাবে মিসবিহেভ করছে, আমি একে পেলে খুব হয়তো মার, থাপ্পড়, চর এসব করতাম, বা আজে বাজে বলতে পারতাম, বা রাগটা পুরো ঝেড়ে দিতাম, কিন্তু হয়তো সামনে পেয়েও তাকে আপনি কিছু বলতে পারছেন না, তার সঙ্গে আপনার রিলেশনটাই হয়তো সেরকম, প্রচণ্ড রাগ হচ্ছে। সেই রাগের মুহূর্তে কিন্তু আপনার মনের মধ্যে এক ধরনের উথাল পাতালের সৃষ্টি হয়,
এবং সেখান থেকেও কিন্তু আপনার হরমোনাল ডিসব্যালেন্স ঘটতে পারে। ঠিক আছে, এরকম আপনার রাগ গেল, ভয় গেল, আর একটা যেটা থাকে সেটা হচ্ছে আপনার দুঃখ, যেটা বললাম একটু আগে, যে হয়তো আপনি যারা স্টুডেন্ট আছেন তারা হয়তো দেখা গেলো ক্লাসে কোনো দোষ করেননি, তবু হয়তো আপনার টিচার আজে বাজেভাবে বকে দিল, সবার সামনে অপমান করে দিল, যেটা আমার নিজের দেখা। আমার নিজের একজন এরকম ক্লায়েন্ট ছিল, হ্যাঁ, স্টুডেন্ট, সে ক্লাসে তাকে স্যার আজে বাজেভাবে বকেছে, বাস তার সেইটায় সে সারাক্ষণ খালি ভাবে, তার মধ্যে তারপর থেকে সবসময় যে কোনো জিনিস হলে খালি অপরাধ বোধ কাজ করে, এরকম একটা সিচুয়েশন। এইরকম বিভিন্ন ঘটনা থেকে কিন্তু আপনাদের প্রত্যেকেরই কোনো না কোনোভাবে হরমোনাল ডিসব্যালেন্স ঘটেছে, যেটা আপনারা হয়তো কেউ জানেন, কেউ জানেন না, বা কেউ হয়তো আজকে কানেক্ট করতে পারছেন বিষয়টার সঙ্গে, যে হ্যাঁ আমার এরকম অতীতে একটা কিছু ঘটনা ঘটেছিল, হয়তো মনে করতে পারছেন, কেউ বা হয়তো মনে করতে পারছেন না। কিন্তু বিষয়টা এরকমই হয়, আপনাদের যেটা হয়েছে সেটা বিনা কারণে হয়নি, এটার পেছনে কোনো রকম রোগ জীবাণু ভাইরাস ইত্যাদি নেই। যেটা আছে সেটা হচ্ছে ওই কোনো একটা ঘটনা ঘটেছিল, ঘটনার পরবর্তী সময়ে আপনাদের মধ্যে নার্ভাল কিছু একটা প্রবলেম ঘটে, যার ফলে আপনার কিন্তু হরমোনাল ডিসব্যালেন্স ঘটে গেছে। এবার বলবেন যে হরমোনাল ডিসব্যালেন্সটা কিভাবে হয়, আমি সেটার জন্য একটু ব্যাখ্যা দিই। ধরুন আমাদের ব্রেন থেকে যে হরমোনগুলো রিলিজ হয়, সেই হরমোনগুলো কি কাজ করে একটুখানি আমি হালকা একটা উদাহরণ দিই। ধরুন আপনাদের মধ্যে অনেকে বাইক চালান, গাড়ি চালান, গাড়িকে চালানোর জন্যে গাড়ির যে শক্তি, সেই শক্তির জন্য আমরা কি দিই, পেট্রোল বা ডিজেল দিই, সেইটা পুড়ে কিন্তু গাড়িটা এনার্জি পায়। ঠিক আমাদের কি হয়, আমরা খাবার খাই, খাবার এবং যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এই দুটো হচ্ছে আমাদের এনার্জি, অক্সিজেন এবং খাদ্য, এই দুটো আমাদেরকে এনার্জি যোগায়। এছাড়া আমাদের শরীরের বিভিন্ন পার্টগুলো, বিভিন্ন অংশগুলো, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো সঠিকভাবে যাতে কাজ করে, তার জন্য দরকার হরমোন। যেটা বাইকের যে ইঞ্জিনটা, সেই ইঞ্জিনের পার্টগুলো ঠিকঠাক যাতে চলে, সেই জন্য আমরা ইঞ্জিন অয়েল দিই, যেটার নাম হচ্ছে মবিল, আমরা বলে থাকি মবিল দিই। মবিলটা দিলে কি হয়, ইঞ্জিনের পার্টগুলো স্মুথলি কাজ করে। ঠিক সেই রকম আমাদের শরীরের মধ্যে আমাদের সৃষ্টিকর্তা অটোমেটিক একটা জিনিস দিয়েছে, যেটা হচ্ছে হরমোন। বিভিন্ন রকম হরমোন, বিভিন্ন হরমোনের বিভিন্ন কাজ। যেমন ধরুন আমরা বয়সের সাথে সাথে যে আমাদের যে গ্রোথ হচ্ছে, শারীরিক যে বৃদ্ধি ঘটছে, আমরা শারীরিকভাবে আমাদের যে গ্রোথটা, সেই শারীরিক গ্রোথটাকে মেনটেন করে বেশ কিছু হরমোন আছে। ঠিক আছে, অর্থাৎ আমাদের শারীরিক গ্রোথকে মেনটেন করার জন্য এক ধরনের হরমোন কাজ করে। আমরা যে খাবারটা খাচ্ছি, সেই খাবারটাকে হজম হচ্ছে, এই হজম করতে সাহায্য করে বিশেষ কিছু হরমোন আছে। আমরা যে খাবারের গন্ধ পাচ্ছি, সেই গন্ধ পেতেও আমাদেরকে এক ধরনের হরমোন সাহায্য করে। ঠিক আছে, আমাদের খাবার হজম করার জন্যে বিশেষ কিছু উৎসেচকের দরকার হয়, যেগুলো আমরা বলি ওই যে অগ্ন্যাশয় রস বা পিত্ত রস, আপনারা হয়তো শুনেছেন। সেই পিত্ত রস বা অগ্ন্যাশয় রস যাতে ঠিকঠাক রিলিজ হয়, তার জন্য আমাদের হরমোনের দরকার হয়, প্রয়োজন হয়। এবং শুধু তাই নয়, আমাদের এই এশীয় মহাদেশের মানুষদের যেটা সিস্টেম, সেটা হচ্ছে আমাদের মাথার চুল কালো হয়। হ্যাঁ, এই মাথার চুল যে কালো হচ্ছে, এবার বয়সের সঙ্গে সঙ্গে পাকবে, এই জিনিসটাকেও মেনটেন করে এক ধরনের হরমোন। আমরা যে চিন্তা ভাবনা করি, আমরা আনন্দ পাই, আমরা রেগে গেলে কাউকে বকাবকি করছি, এই প্রত্যেকটা বিষয়কে মেনটেন করে বেশ এক এক রকম হরমোন আছে। তার মধ্যে আমাদের যেগুলো নিয়ে বেশি প্রবলেম হয়, সেগুলোর মধ্যে নাম রয়েছে অ্যাড্রিনালিন আছে, কর্টিজল আছে, নরএপিনেফ্রিন আছে, ডোপামিন আছে, আপনার সেরোটোনিন আছে, এন্ডরফিন আছে, মেলাটোনিন আছে, এইরকম বেশ কিছু হরমোন আছে। এই হরমোনগুলো কি হয়, ডিসব্যালেন্স হয়ে যায়। কীরকম ডিসব্যালেন্স হয়, দেখা যাচ্ছে কোনো হরমোনের পরিমাণ বেড়ে যাচ্ছে, রিলিজের মাত্রা বেড়ে যাচ্ছে। আমার দেখা গেল শরীরে হয়তো আমার যা শরীর, সেই অনুযায়ী দেখা গেল হয়তো অ্যাড্রিনালিন হরমোন সারাদিনে হয়তো দেখা যাচ্ছে আমার 0.60 mg দরকার, সেখানে দেখা গেল পুরোপুরি 1 mg রিলিজ হচ্ছে।
ঠিক আছে, 1 mg, অর্থাৎ যেখানে 60 মিলিগ্রাম দরকার সেখানে 100 মিলিগ্রাম রিলিজ হচ্ছে। বা দেখা গেল যেটা আমার ডোপামিন হরমোন, যেটা দেখা যাচ্ছে আমার সারাদিনে হয়তো আপনার 80 মিলিগ্রাম দরকার, সেখানে দেখা যাচ্ছে 120 মিলিগ্রাম রিলিজ হচ্ছে, অর্থাৎ 80 মিলিগ্রামে যায় 120 মিলিগ্রাম রিলিজ হচ্ছে। আবার দেখা যাচ্ছে সেরোটোনিন হরমোন, যেটা আমার সারাদিনে হয়তো, যেটা আমাদের আনন্দ দেয়, আনন্দটাকে আমরা পেতে সাহায্য করি, আনন্দটাকে উপভোগ করতে সাহায্য করি সেরোটোনিন হরমোনের মাধ্যমে। এই সেরোটোনিন হরমোন কি হচ্ছে, ওটা আবার পরিমাণে কমতে থাকছে। যেখানে আমার সারাদিনে হয়তো 200 মিলিগ্রাম দরকার, সেখানে দেখা যাচ্ছে আমি 120 মিলিগ্রাম পাচ্ছি। এই যে ডিসব্যালেন্সগুলো ঘটছে, এই ডিসব্যালেন্সের ফলে আমাদের কিন্তু বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। কি সমস্যা দেখা দেয় না, প্রথমে যেটা আমাদের সমস্যা হয় সেটা হচ্ছে আমাদের মাথা ভারী হয়ে আসে। এটা কিসের ফলে হয়? অ্যাড্রিনালিন হরমোনের ফলে হয়। অ্যাড্রিনালিন হরমোন যখন বাড়তে থাকে তখন আমাদের প্রথমেই হয় মাথা ভারী হয়, মাথা কপাল চাপ দিয়ে ব্যথা করতে শুরু করে, মাথার মাঝখানে একটা ব্যথা বা যন্ত্রণা অনুভব করি, কাঁধের এই ঘাড়ের পেছনটা একটা ভারী একটা মনে হয় যেন ব্যথা অনুভব করতে থাকি, এই কাঁধে ব্যথা হয়, পিঠে পেছন দিক দিয়ে ব্যথা হয় পিঠে। হ্যাঁ, আবার কি হয়, আর একটা যেটা সমস্যা হয় সেটা হচ্ছে রাতের ঘুম নষ্ট হয়ে যায় অনেকের, ঘুমটা নষ্ট হয়, ঘুম ঠিকঠাক হয় না। আর ঘুম ঠিকঠাক না হওয়ার জন্যে আমাদের কিন্তু মেজাজ খিটখিটে হয়, আমরা কারোর সঙ্গে ভালো ব্যবহার করতে পারি না। কেউ হয়তো আমাকে ভালো কথা বলছে, তার উপর রেগে যাচ্ছি, তাকে আজে বাজে বলে দিচ্ছি। বা ঘুম ঠিকঠাক না হওয়ার জন্যে আমাদের মেজাজ খিটখিটে হচ্ছে, আমরা মানুষের সঙ্গে মিসবিহেভ করে ফেলছি। আর যেটা হয় সেটা হচ্ছে আপনার কোনো কাজের প্রতি ফোকাস রাখতে পারছি না, অধৈর্য আমাদের হয়ে যাচ্ছে, যে কোনো জিনিসের প্রতি আমরা ধৈর্য হারা হচ্ছি। কেউ হয়তো কোনো কাজ দিয়েছিল, ভুলে যাচ্ছি, এরকম সমস্যাগুলো হয় ঘুম ঠিকঠাক না হওয়ার জন্য। ঘুম না হওয়ার কারণে আরও বেশ কিছু প্রবলেম হয়, সেটা হচ্ছে আমাদের গ্যাস অম্বলের প্রবলেম হতে পারে। হ্যাঁ, আর কি হয়, শারীরিকভাবে সমস্যা হয় হচ্ছে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে বুকে অনেকে ব্যথা অনুভব করে, মাসেল পেন অনুভব করে। বা কারো ক্ষেত্রে দেখা যায় সে ফিল করে যে তার হৃৎপিণ্ডটা যেন জোরে জোরে চলছে, মানে অর্থাৎ বুক ধড়ফড় করা শুরু করে। হঠাৎ করে হয়তো হঠাৎ কোথাও কিছু নেই, বসে আছে, হয়তো কোনো একটা চিন্তা হলো, ব্যাস যেই চিন্তাটা শুরু হলো তার বুক ধড়ফড় করা বেড়ে গেল। বা তার এরকম হয়, দেখা যায় সে শ্বাসকষ্ট অনুভব করছে, সে যে নিঃশ্বাসটা নিচ্ছে তার কাছে মনে হচ্ছে সেই নিঃশ্বাসটা যথেষ্ট নয়, আরেকটু শ্বাস প্রশ্বাস পেলে ভালো হতো, এরকম মনে হয়। নিঃশ্বাস নিয়ে তার সমস্যা হয়, সে নিঃশ্বাস ঠিকঠাক নিচ্ছে তবু তার মনে হবে যেন আমি যে নিঃশ্বাসটা নিচ্ছি যেন মনে হচ্ছে ছোট ছোট নিঃশ্বাস হচ্ছে। সে বারবার ঘন ঘন হয়ে এরকমভাবে নিঃশ্বাস নেওয়া শুরু করে। হ্যাঁ, নিজের মধ্যে কনফিডেন্সটা নষ্ট হয়ে যায়। আর কি হচ্ছে, মনে হচ্ছে গলার মধ্যে পিন ফুটছে বা গলায় কাঁটা হচ্ছে, কাঁটা ফুটছে, মাছের কাঁটা যেরকম গলায় ফোটে সেরকম কাঁটা ফোটার মতো হয়, ঠোঁট শুকিয়ে যায়, জিভ শুকিয়ে যায়, এরকম হয়। চোখ ভারী হয়, ঘুম নষ্ট হওয়ার জন্য যেটা হয় সেটা হচ্ছে চোখ ভারী হয়ে থাকে, চোখটা মনে হয় যেন সে তার ভারী বিশাল। হ্যাঁ, তারপর তার কোনো কিছু ঘ্রাণ নিতে অসুবিধা হয়, মানে সে গন্ধ পাচ্ছে না, কানের কাছে ধপধপ ধপধপ করে একরকমের আওয়াজ অনুভব করে। হ্যাঁ, তারপরে পেটে মোচড় দেওয়া, পেট গোলানো, গা গোলানো, বমি বমি ভাব, অনেকে বমি করেও ফেলে। হ্যাঁ, খেতে বসলো তার হঠাৎ করে মনে হচ্ছে যেন বমি বমি ভাব লাগছে, বমি করে ফেললো। হজম হবে না ঠিকঠাক, বদহজম হবে, গ্যাস অম্বল হবে, শরীর হালকা হতে থাকবে, অর্থাৎ তার ওজন কমতে থাকবে। হ্যাঁ, আবার অন্যভাবে উল্টো হয়ে যায়, অনেকের কি হয় মানে ভুঁড়ি ফোলে, তার চেহারা ফুলতে লেগে যায় অন্যরকমভাবে, বেশি রকমভাবে, বাজে রকমভাবে, সে হঠাৎ করে দেখা যাচ্ছে মোটা হতে শুরু করে দিয়েছে, এরকমও হয়। কোলেস্টেরল বাড়তে পারে, সুগার বাড়তে পারে, হাই প্রেশার হয়, এরকমও দেখা যাচ্ছে। এইরকম বিভিন্ন রকম কিন্তু সমস্যা কিন্তু মানুষের মধ্যে আসে। এবং এই যে সমস্যাগুলো বললাম, এই সমস্যাগুলো নাম হচ্ছে অ্যাংজাইটি, যেটাকে ডাক্তারের পরিভাষায় বলা হয় জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার। যখন এটা খুব সাধারণভাবে থাকবে, মৃদু মতো থাকবে, তখন হচ্ছে জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, গ্যাড বলে লেখে ডাক্তারবাবুরা। এবার এটাই যখন
বেশি পরিমাণে বাড়বে, তখন অ্যাংজাইটি ডিসঅর্ডার বা মাল্টিপল সিমটম উইথ অ্যাংজাইটি এরকম লিখে দিচ্ছে ডাক্তারবাবুরা। এরপরে যেটা হয়, এই অ্যাংজাইটির যে সিমটমগুলো, অর্থাৎ হঠাৎ করে মাথা যন্ত্রণা শুরু করলো, বুক ধরপড় শুরু করছে, শ্বাসকষ্ট অনুভব করছে, তার জন্য কোনো কিছু ভালো লাগছে না, ভয়ভাব অনুভব হচ্ছে, এই যে জিনিসটা হয় হঠাৎ করে আপনি আছেন কাজের মধ্যে, দেখা গেলো হঠাৎ করে, বা কোথাও হয়তো বাইরে যাচ্ছেন, সেখানটায় আপনার হঠাৎ করে এরকম বুক ধরপড় করা শুরু হয়ে গেল বা কিছু হয়ে গেল, সেটাকে বলা হয় প্যানিক ডিসঅর্ডার বা প্যানিক অ্যাটাক বলি আমরা সহজ ভাষায়। এই প্যানিক অ্যাটাকটাই হচ্ছে মানুষের মারাত্মক রকম হয়। কি হয়, মানে সে মনে করে আমি আর বাঁচবো না, আমার বোধহয় এবার হার্ট ফেল হয়ে যাবে, আমার বোধহয় এবার কিছু হয়ে যাবে, আমার বোধহয় স্ট্রোক হয়ে যাবে, আমার কিছু একটা হতে চলেছে, আমার পক্ষে আর বাঁচা সম্ভব নয়, পা টলমলো করতে শুরু করে, মাথা টলমল করে, হ্যাঁ, সে একটা বিশাল ইরিটেট ফিল করতে লাগে প্যানিক অ্যাটাক যদি হয়। এবার এই প্যানিক অ্যাটাক হতে 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 মানুষের মধ্যে এক রকমের ভয় সৃষ্টি হয়। এই ভয়টা হচ্ছে ফোবিয়া। ফোবিয়াটা কী ধরনের হয়, দেখা যাচ্ছে সে তার মনের মধ্যে বসে রয়েছে যে অমুক জায়গায় গেলেই তো আমার বুক ধরপড় করে, তমুক জায়গায় গেলেই তো আমার ভয় লাগে, হ্যাঁ, ওই জায়গায় গেলেই তো আমার শ্বাসকষ্ট অনুভব হয়, না বাবা থাক, ওখানে আর যাব না, ওখানে গেলে আমার আবার বুক ধরপড় করবে, আমার শ্বাসকষ্ট অনুভব হয়, আমি যদি ওখানে গেলে যদি আমার যদি হার্ট ফেল হয়ে যায়, যদি স্ট্রোক হয়ে যায়, আমাকে তো তাহলে আর কেউ দেখতে পাবে না, আমার তো বোধহয় এখানেই শেষ তাহলে। এই রকম বিভিন্ন রকম কিন্তু মানুষের মধ্যে একটা ভয় তৈরি হয়ে যায়, বাইরে কাজে যেতে পারছে না, অনেকে কাজ করতো সেই কাজ ছেড়ে দিয়ে সে ঘরে বসে আছে আজকে, এরকমও দেখা যাচ্ছে অনেক পেশেন্ট আছে। সরি, পেশেন্ট বলা ঠিক নয়, ক্লায়েন্ট। আপনারা কেউ পেশেন্ট নন, রোগী নন কেউ, হ্যাঁ, আপনারা সবাই হচ্ছে একটা সমস্যার সম্মুখীন হয়ে আছেন, আপনাদের কারোর রোগ নয় এটা, এটা সবটা হচ্ছে সমস্যা। আপনাদের চিন্তা ভাবনা আপনাদের এমন হয়ে গেছে, এগুলো হতে হতে আপনাদের মধ্যে কিন্তু আপনাদের মধ্যে একটা চিন্তা ভাবনা, ফলস একটা রিয়াকশন কিন্তু চলছে। এখান থেকে তৈরি হলো ফোবিয়া। ফোবিয়াটা আবার এমন হয়ে যায় যাকে মানুষকে কি করে, ঘরে বসিয়ে দেয়, একদম সোশ্যাল ফোবিয়াতে নিয়ে চলে যায়। সে আর বাইরের মানুষের সঙ্গে মিশতে চায় না, একদম ডিটাচ হয়ে যায়, নিজেকে একদম পুরোপুরি সমস্ত জায়গা থেকে কিন্তু সে গুটিয়ে একদম ঘরবন্দি করে ফেলে। এটা সোশ্যাল ফোবিয়া। এই হচ্ছে আপনাদের প্রত্যেকের সমস্যার সূত্রপাত। এখান থেকে আসে আপনার হচ্ছে ডিপ্রেশন। এইরকম অনেক দিন ধরে চলতে 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 কিন্তু মানুষের মন খারাপ হয়ে যায়। মন খারাপ হয়ে যায়, সে ভাবে আমার আর এই জীবন রেখে লাভ নেই, আমি কোনো কিছুতেই সুখ পাচ্ছি না, কোনো কিছুই আমার আর ভালো লাগছে না, আমি কোনো কিছুতেই ভালো হতে পারছি না, এত ডাক্তার দেখাচ্ছি, এত ওষুধ খাচ্ছি, হ্যাঁ, কিন্তু আমি এখান থেকে তো আর সুস্থ হতে পারছি না, তার থেকে বাবা আমার এই জীবন না রাখাই ভালো, আমার সুইসাইড করে নেওয়া ভালো। ডিপ্রেশনের মানুষদের মধ্যে এই একটাই নেগেটিভিটি দেখা দেয়, সেটা হচ্ছে সুইসাইডাল থট। নেগেটিভ থটের মধ্যে এটাই হচ্ছে মারাত্মক চলে আসে। তাছাড়া আপনারা যারা অ্যাংজাইটিতে আছেন, ফোবিয়ার মধ্যে আছেন বা ডিপ্রেশনের মধ্যে আছেন, তাদের প্রত্যেককে বলছি, আপনাদের এখান থেকে আমি এইটুকুনি গ্যারেন্টি দিয়ে বলছি যে এখান থেকে কোনো দিন কারোর মৃত্যু হবে না, কোনো রকম কারোর শারীরিক কোনো ক্ষতি হবে না। শুধুমাত্র ক্ষতি কি হয়, সেটা হচ্ছে আপনাদের যেটা সামাজিক ক্ষতি হচ্ছে। কীরকম সামাজিক ক্ষতি না, দেখা যাচ্ছে আপনি ওই হয়তো আপনার কাজ ছেড়ে দিয়ে ঘরে বসে আছেন, কাজে যাচ্ছেন না, বা দেখা যাচ্ছে হয়তো আপনি কারোর সঙ্গে মিশছেন না, বা হয়তো আপনি যে ইনকামগুলো করছেন সেটা আপনার বন্ধ হয়ে গেল, এই রকম ক্ষতি। এছাড়া কিন্তু আপনার কোনো রকম শারীরিক ক্ষতি হবে না, এটুকুনি আমি আপনাদের গ্যারেন্টি দিতে পারি। কিন্তু সমস্যা হচ্ছে এটাই যে ভাই এখান থেকে বেরোতে হলে কিন্তু নিজেকে কি করতে হবে, নিজের চিন্তা ভাবনাগুলোকে পাল্টাতে হবে। আর সেই চিন্তা ভাবনা পাল্টাতে গেলে উপায় হচ্ছে কাউন্সেলিং। কেন এবার কাউন্সেলিং কেন নেবেন সেটা বলি। ডাক্তারবাবুরা কি করে, ডাক্তারবাবুদের কাছে গেলে ডাক্তারবাবুরা আপনাকে প্রেসক্রিপশান করে দেবে, ওষুধ খেতে বলবে, ওষুধ খাবেন। ওষুধ খেলে কি হয়, আপনাদের দেখবেন ওষুধে দেখবেন মলিকিউলগুলো থাকে, যদিও বলাটা ঠিক না তবুও বলছি,
ক্লোনাজিপাম বা সেরোটোনিন এরকম ধরনের কিছু একটা লেখা থাকে, যেটা হচ্ছে কি করে সেরোটোনিন হরমোনকে কি করে বা এন্ডরফিন হরমোনকে কি করে একটু পরিমাণটাকে বাড়াতে সাহায্য করে, বুস্টিং করে। আপনি যে ওষুধটা খাচ্ছেন সেই ওষুধটা খেয়ে আপনার সেরোটোনিন হরমোনকে বাড়িয়ে দেবে। এবার সেরোটোনিন হরমোন যখন বেড়ে গেল তখন আপনার কি হবে, স্বাভাবিক যে কাজকর্মগুলোতে আপনি ভালো লাগছিল না, মন খারাপ লাগছিল সব সময়, আপনি কোনো কিছুতে উৎসাহ পাচ্ছিলেন না, সেই উৎসাহগুলো আপনার মধ্যে কিন্তু ফিরে আসবে। কিন্তু সেটা কিভাবে হলো, কৃত্রিমভাবে হলো, অর্থাৎ আপনি কিন্তু নিজেকে কিন্তু সেখান থেকে রিলিফ করতে পারছেন না। আপনি ওষুধের দ্বারাই কি করছেন, আপনার নিজের আনন্দটাকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন, এবং সেটা কিন্তু ক্ষণস্থায়ী। কেন ক্ষণস্থায়ী সেটা বলি এবার। আপনি মানুষ, আমি মানুষ, আপনি ওষুধ খেয়ে ভালো হলেন, ভালো হওয়ার পর বাইরে বেরিয়েছেন, আবার আজকে আপনার সঙ্গে হয়তো দেখা গেলো আপনি কোনো আত্মীয় স্বজনের কাছে অপমানিত হয়ে আপনি এই জায়গায় ছিলেন, আপনি ওষুধ খেয়ে আবার ভালো হলেন, হয়তো কোনো রকমে 3 মাস 2 মাস ওষুধ খেলেন, দিয়ে ভালো হলেন। কালকে আপনি অ্যাক্সিডেন্ট রাস্তায় যে দেখবেন না তার কোনো গ্যারান্টি নেই। আবার তো তখন আপনি সেটা নিয়ে আবার আপনি চিন্তা করবেন, আবার কিন্তু তখন আপনি এই অ্যাংজাইটির মধ্যে পড়ে যাবেন। ডাক্তারবাবুরা বা ওষুধরা কিন্তু ওষুধ দিয়ে কিন্তু এটা শেখায় না যে ওই পরিস্থিতিতে আপনি নিজেকে কিভাবে সামলাবেন, ওই পরিস্থিতিতে নিজেকে কিভাবে কি করা উচিত, হরমোনাল ডিসব্যালেন্স যাতে না হয় তার জন্য আপনি নিজেকে কি করবেন, নিজের সঙ্গে কি করা দরকার, সেটা কিন্তু ওষুধে আপনাকে শেখাবে না। এর ফলে কি হয়, যে মানুষটা 6 মাস 7 মাস ওষুধ খেয়ে নিজেকে সুস্থ করলো, সে কিন্তু আবার আলটিমেটলি অ্যাংজাইটির মধ্যে পড়ে যায়। যার জন্য আমি অনেককে বলতে শুনেছি যে স্যার 2 বছর আগে আমার হয়েছিল, আমি ডাক্তারবাবুর ওষুধ খেয়ে 6 মাস 7 মাস ভালো ছিলাম, আবার হয়েছে। কারণ হচ্ছে এটা, অর্থাৎ ওষুধের দ্বারাই কিন্তু পুরোপুরি কমপ্লিটলি এখান থেকে সুস্থ হওয়া যায় না। এবার আমরা যে থেরাপিগুলো দিই, আমরা যে সাইকোলজিস্টরা যারা কাউন্সেলিং করায়, তারা এমন কিছু আমরা থেরাপি দিই যে থেরাপিগুলো আপনাকে প্র্যাকটিস করতে হবে। তার মধ্যে ধরুন একটা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম আছে, এই শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটা আমি আপনাদের আজকে দেখিয়ে দেবো। শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটা করবেন, দেখবেন আপনারা ফল অবশ্যই পাবেন। এই একটা আমি জিনিস দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সেই শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটা করলে কি হয়, আমাদের শরীরের মধ্যে এক ধরনের নার্ভ আছে যার নাম ফ্রেনিক নার্ভ। এই ফ্রেনিক নার্ভ কি করে, ফ্রেনিক নার্ভকে যদি অ্যাক্টিভ করা যায়, সে কি করে ডাইরেক্ট আমাদের ব্রেনকে কন্ট্রোল করতে পারে। ফ্রেনিক নার্ভের এটাই কাজ। এবং সে কি করে আমাদের শরীরে যে অন্যান্য উত্তেজিত নার্ভগুলো আছে তাকে কিন্তু ঠান্ডা করে, কাম ডাউন করে। এই জন্যে ডাক্তারবাবুরা কি করলেন, সাইকোলজিস্টরা মিলে এক ধরনের শ্বাস প্রশ্বাসের ব্যায়ামের একটা আবিষ্কার করলেন। এটা 1930 সাল নাগাদ এটা কিন্তু আবিষ্কার করা হয়েছিল, যেটার নাম হচ্ছে ডায়াফ্রামেটিক ডিপ ব্রিদিং এক্সারসাইজ। এই ডায়াফ্রামেটিক ডিপ ব্রিদিং এক্সারসাইজ করলে কি হয়, আমাদের বুক আর পেটের মাঝখানে থাকা যে ডায়াফ্রাম আছে, ডায়াফ্রাম পর্দা, সেই পর্দাতে থাকে আমাদের হচ্ছে ফ্রেনিক নার্ভ। শরীরে একমাত্র ওই জায়গাতেই থাকে। এই বিশেষ ধরনের শ্বাস প্রশ্বাসের ব্যায়ামের ফলে আমরা ডায়াফ্রামে থাকা ফ্রেনিক নার্ভকে অ্যাক্টিভ করতে পারি, এবং সেই অ্যাক্টিভেশনের ফলে আমাদের কিন্তু কি হয়, আমাদের আস্তে আস্তে শরীরের যে উত্তেজিত নার্ভগুলো সেগুলো কিন্তু ঠান্ডা হয়, এবং আমাদের ব্রেনের যে সিস্টেমগুলো, সেই সিস্টেমটাকে কিন্তু আস্তে আস্তে কন্ট্রোল করে। এবং এটা একদিনের ব্যাপার নয়, বেশ কিছুদিন প্র্যাকটিস করতে হয়। এটা হচ্ছে একটা মাত্র থেরাপি। আমি আজকে আপনাদের, যেহেতু এটা ডেমো ক্লাস, আপনাদেরকে এটা আমি আজকে দেখিয়ে দেবো। এটা আপনারা 2 দিন প্র্যাকটিস করুন। প্র্যাকটিস করার পর যদি মনে করেন যে হ্যাঁ ভালো লাগছে, আমি আপনাদেরকে এটাই রেকমেন্ড করব যে আপনারা অবশ্যই কাউন্সেলিং করুন। যারা ওষুধ খাচ্ছেন, ওষুধ খান, আমি ওষুধ খেতে সঙ্গে সঙ্গে আজকে ছাড়তে বলছি না, কিন্তু এটুকুনি আমার কাছে ভরসা পাবেন যে যদি কাউন্সেলিং করেন, কাউন্সেলিং করতে করতে 5 দিন 6 দিন 7 দিন বা 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের মধ্যে আপনারা কিন্তু ফল পেতে শুরু করবেন। আপনাদের যাদের ঘুমের সমস্যা আছে, আপনাদের যাদের চিন্তা ভাবনার প্রবলেম আছে, যারা বাইরে যেতে ভয় পাচ্ছেন, এখানে যতন আছে কিনা জানি না, হ্যাঁ যতন আছে, যতনের আজকে 2 মাস কমপ্লিট হচ্ছে প্রায়।
তো এই ছেলেটি বলতে পারবে, প্রায় 2 মাস ধরে আমার সঙ্গে কাউন্সেলিং করছে। হ্যাঁ, তো এ কিন্তু আজকে পুরোপুরি ঘরে বসেছিল কাজকর্ম ছেড়ে দিয়ে। এখন আজকে ও আমার কাছে কাউন্সেলিং করার পর কিন্তু আবার নিজের ঘর থেকে 5-6 ঘন্টা দূরে গিয়ে আজকে কিন্তু আবার বাইরে গিয়ে কাজ করছে, ফ্যামিলি রেখে বাইরে গিয়ে কাজ করতে এই পারছে। এটা পুরোটাই কাউন্সেলিংয়ের দ্বারা। ও কিন্তু কোনো রকম ওষুধ খায় না, কোনো রকম ওষুধ খায় না। এটা যতন হয়তো বলতে পারবে, তো আমি জানি না ও বলবে কি না, ও হয়তো কাজের মধ্যে আছে। যতনকে আমি সত্যি বললাম, ঠিক বললাম কথাটা? হ্যাঁ স্যার ঠিক। কেমন আছো তুমি? এই তো ফাটাফাটি। যাই হোক, তো এই ছেলেটি আমার কাছে 2 মাস আগে ক্লাসে এসেছিল। ওর এমন অবস্থা ছিল যে ঘরে মানে বসে গেছিল কাজ ছেড়ে দিয়ে। যাই হোক, এই কথা বারবার একজন ক্লায়েন্টকে বলা উচিত না, তো আপনাদেরকে বোঝানোর জন্য জাস্ট এটুকুনি বললাম। তো আপনাদেরকে এটুকুনি বলছি, আপনারা কাউন্সেলিং করান, সেটা আমার কাছে হোক বা অন্য জায়গায় হোক, কাউন্সেলিং করুন। কাউন্সেলিং করলে যদি ঠিকঠাক আপনারা কাউন্সেলিংয়ের থেরাপিগুলো প্র্যাকটিস করেন, হ্যাঁ, তাহলে কিন্তু আপনারা সুস্থ হতে পারবেন 100% ওষুধ ছাড়া। আর আমি সবাইকেই বলি যে মোটামুটি 3 মাস মতো ক্লাস করুন, 3 মাসের মধ্যেই আপনারা পুরোপুরি সুস্থ হতে পারবেন। আর আমি চার্জ নিই হচ্ছে 1 মাসের জন্যে 1500 টাকা ভারতীয় মুদ্রা হিসাবে। যারা বাংলাদেশ থেকে করছেন তাদের ভারতের 1500 টাকা হিসাবে ক্যালকুলেশন করবেন, সম্ভবত 2250 টাকা এই মুহূর্তে চলছে। এই রকম আমি একটা রেট নিই, ফিজ নিই 1 মাসের জন্য। সোম থেকে শুক্র 5 দিন সপ্তাহে ক্লাস করায়। 1 মাসের মধ্যে আপনি 20 দিন থেকে 22 দিন এরকম ক্লাস পাবেন। 8:30টায় শুরু করেছি, মোটামুটি এখন 10:45 বাজে, 10:30 অবধি ক্লাস চলে। এর জন্যে আপনাদেরকে এই 20টা বা 22টা ক্লাসের জন্য আপনাদেরকে মাসে পে করতে হবে হচ্ছে 1500 টাকা। এরকমভাবে আপনারা 3 মাস ক্লাস করুন। আমি আপনাদেরকে বলছি, যারা ওষুধ খাচ্ছেন তারা ওষুধ ছাড়া ভালো থাকতে পারবেন, যারা ওষুধ খাচ্ছেন না তাদের আর ওষুধের দরকার হবে না। যাদের ঘুমের প্রবলেম আছে তারা বিন্দাস ঘুমোতে পারবেন, এটুকুনি আমি আপনাদের বলতে পারি। যাই হোক, আমি শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটা আমি দেখিয়ে দেবো বলেছিলাম, তো শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটা আপনারা একটু দেখে নিন। নতুন যে আছে একটুখানি আমি চেষ্টা করব তাদেরকে দিয়ে একটু করানো, দেখি। রেজাউদ্দিন আহমেদ, তোমার কি ক্যামেরা অন করা যাবে? রেজাউদ্দিন? হ্যাঁ যাবে স্যার। যদি ক্যামেরা অন করা যায় তাহলে আমাকে শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটা একটুখানি এখানে একটু ডিটেলস একটু বলে দাও, ক্যামেরাটা অন করে। হ্যাঁ, আচ্ছা, এই ছেলেটি আমার কাছে আজকে বোধহয় 3-4 দিন হলো ক্লাসে ঢুকেছে। প্রবলেম ছিল, আমি প্রবলেমগুলো আর ভাঙতে চাইছি না এখানে। ও আজকে ব্যায়ামটা আপনাদের দেখাবে, সঙ্গে এখানে প্র্যাকটিসও হয়ে যাবে। রেজাউদ্দিন, তুমি শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটা আমাকে বিবরণ দিয়ে দাও, সবাই যাতে দেখে বুঝতে পারে কিভাবে ব্যায়ামটা করতে হবে। বলো, শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটা কিভাবে করতে হবে? আর করে দেখাতে হবে? হ্যাঁ, তুমি আগে বলে নাও প্রথমে, তারপরে করে দেখাবে। বলো, স্টেপ বাই স্টেপ বলো, তোমার তো প্র্যাকটিস হয়ে যাবে বিষয়টা। বলো, বসে বসেই করো, শুয়ে দেখাতে হবে না, বসে বসে বলো কিভাবে করবে। প্রথম নাক দিয়ে শ্বাস নিতে হবে। নাক দিয়ে শ্বাস নিতে হবে। কোন নাক দিয়ে? 2 নাক দিয়ে। 2 নাক দিয়ে। তাহলে আমরা আমাদের 2 নাক দিয়ে শ্বাস নেব। কিরকম শ্বাস? ধীরে ধীরে লম্বা, তাই তো? সেটা 2 সেকেন্ড 3 সেকেন্ড টাইম লাগতে পারে। তাহলে আমরা 2 নাক দিয়ে আমরা একটা ধীরে ধীরে নিঃশ্বাস গ্রহণ করব, তাই তো? নিঃশ্বাস গ্রহণ করলাম, নিঃশ্বাসটা গ্রহণ করছি যখন, তখন আমাদের কি হতে হবে? পেটটা বেলুনের মতো ফুলতে হবে, তাই তো? পেটটা বেলুনের মতো ফুলতে হবে। অর্থাৎ আমি এমনভাবে শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটা করতে বসবো যখন ক্যাজুয়াল মুডে, অর্থাৎ যেন শরীরের পোশাক যেন ঢিলাঢালা হয়, হ্যাঁ, সেইভাবে বসলে কি হবে? আমার পেটটা ফুলতে সাহায্য হবে। তাহলে আমি ক্যাজুয়াল মোডে বসলাম, একদম বিশাল বিশাল টাইট ফিট ভাবে বসার দরকার নেই, ক্যাজুয়াল মোডে। সেটা আপনি চেয়ারে বসতে পারেন, আপনি নিচে মেঝেতে বসতে পারেন, আপনি বিছনায় চিত হয়ে শুয়েও করতে পারেন। অনেকের কাছে আমি এটা রেসপন্স পেয়েছি যে চিত হয়ে শুয়ে করলে নাকি ভালো করা যাচ্ছে। ফালিহা খান ম্যাডাম, আপনিও কিন্তু বুঝে নেবেন, এটা সবার জন্যে।
তো ঘুমের ব্যায়ামটা কিরকম, মানে এইটা দেখুন, এটা করুন, এটা 2 দিন করুন, দেখুন আপনারা অনেক ফলাফল পাবেন। তারপরে বলবো সব আবার। তো প্রথমে আমরা শ্বাস প্রশ্বাসটা নেব কিভাবে, 2 নাক দিয়ে ধীরে ধীরে একটা লম্বা নিঃশ্বাস নেব। নিলাম, যখন নিচ্ছি তখন আমার পেটটা কিন্তু হালকা বেলুনের মতো ফুলছে। আমি যেটা যদি না বুঝতে পারেন, অনেকের হালকা চেহারার জন্য বোঝা যায় না, তারা কি করবেন, আপনার বাম হাত বা ডান হাতটা পেটের উপর আলতোভাবে রাখবেন, রেখে নিয়ে আপনারা এই নিঃশ্বাসটা নিন। নিলে দেখবেন আপনাদের পেট কিন্তু তখন ফুলছে। এবার যখন পেটটা ফুলছে, আস্তে আস্তে নিঃশ্বাসটা নেওয়ার পর এবার নিঃশ্বাসটা নেওয়া বন্ধ হয়ে যাবে, আপনি আর টানতে পারছেন না, আমি আর টানতে পারছি না, তখন এই পেট ফোলা অবস্থায় নিঃশ্বাসটাকে আমি ধরে রাখবো এরকমভাবেই, অটোমেটিক লক করে দেবো। আমি নিঃশ্বাস আর নেবও না, নিঃশ্বাসটাকে ছাড়বও না, এরকমভাবে কতক্ষণ থাকবো রেজাউদ্দিন? মোটামুটি 4 থেকে 6 সেকেন্ড। 4 থেকে 6 সেকেন্ড। বেশ, আমি এবার তাহলে তাই করি। চার থেকে 6 সেকেন্ড থাকলাম, থাকার পর আবার কি করবো রেজাউদ্দিন? নিঃশ্বাসটাকে ধীরে ধীরে ছাড়তে হবে, ধীরে ধীরে নাক দিয়েই ছাড়বো। বারবার বলছি, নাক দিয়েই নিঃশ্বাস নিয়েছি। নিঃশ্বাসটা যখন নিয়েছি তখন পেটটা আমার ফুল ছিল, ফুলতে ফুলতে আমার নিঃশ্বাসটা একসময় নেওয়া বন্ধ হয়ে গেল, পারছি না নিতে। যখন পারছি না তখন অটোমেটিক আমি বন্ধ করে দিলাম। হাত দিয়ে চেপে ধরে বন্ধ করবেন না, তাহলে কিন্তু সেটা কাজে লাগবে না। চেষ্টা করবেন নিঃশ্বাস যেরকম ভাবে দম বন্ধ করে রাখেন সেরকম ভাবে বন্ধ করে রাখবেন। 4 থেকে 6 সেকেন্ড, বেশি না, জোর করে নয়। রাখার পর আবার নিঃশ্বাসটা আস্তে আস্তে ছেড়ে দেবো, নাক দিয়ে ছাড়বো। এই যে নিঃশ্বাস নিলাম, ধরে রাখলাম, ছাড়লাম, ছেড়ে দেওয়ার পর আবার 2-4 সেকেন্ড একটু রেস্ট নেব। রেস্ট নেওয়ার পর আবার করব। আবার রেস্ট নেব, আবার রেস্ট নেব। নিঃশ্বাস নিলাম, ধরে রাখলাম, আবার আস্তে আস্তে ছাড়লাম, 2-3 সেকেন্ড 4 সেকেন্ড রেস্ট নিলাম, আবার শুরু করলাম। এরকমভাবে সকালবেলা যখন বসছেন করতে এটা ব্যায়ামটা, তখন অন্তত 15 বার করুন, দুপুরবেলায় 15 বার করুন, রাত্রেবেলায় এরকমভাবে সেম একই প্রক্রিয়ায় 15 বার করুন। এই শ্বাস প্রশ্বাসের ব্যায়াম আপনারা দিনে 15-15-15 বার এটা হচ্ছে করতেই হবে, মাস্ট। এছাড়াও ধরুন আপনি বাজারে গেছেন, বাজারে গিয়ে আপনার ভয় করছে, বা হয়তো আপনি ট্রামে বাসে চড়েছেন, সেখানে গিয়ে আপনার ভয় লাগছে, বা হয়তো কোনো কাজ করতে গিয়ে আপনার অস্বস্তি লাগছে, কোনো কারণে কারোর সঙ্গে ঝগড়া হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, সেই সময় আপনার প্যালপিটেশন হচ্ছে, হাইপার টেনশন দেখা দিচ্ছে, এই প্রত্যেকটা মুহূর্তে আপনারা তখন কতবার করে করবেন? বেশি না, 2-3 বার। এবার আপনারা বলবেন যে স্যার সবার সামনে করলে তো লজ্জা লাগবে, তাহলে সবার সামনে করবেন যখন, তখন যাতে বুঝতে না পারে সেইভাবে করুন। কি করবেন? কথা বলছেন, কথা বলতে বলতে এরকমভাবে 2-3 বার করে নিন, বেশি না। এরকমভাবে 2-3 বার 5 মিনিট অন্তর 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 করে নিন। দেখবেন আপনারা যে সিচুয়েশনের মধ্যে আছেন সেই সিচুয়েশন কিন্তু আপনাদের এটা কেটে যাবে এই পরিস্থিতিটা। এরকমভাবে আপনারা প্র্যাকটিস করুন, দেখবেন আপনাদের যাদের যা সমস্যা আছে সেই সমস্যা কিন্তু আস্তে আস্তে কন্ট্রোল হতে শুরু করেছে। এবার এছাড়াও আমার আরও বেশ কিছু কয়েকটা থেরাপি আছে যেগুলো কিন্তু আজকের ক্লাসে আপনারা পাবেন না। আজকেরটা যেহেতু ডেমো ক্লাস, আজকের ক্লাসে দেব না। যদি আপনারা মেন ক্লাসে ভর্তি হন তখন বাকি থেরাপিগুলো দেওয়া হবে। এবং এছাড়াও আমি কি করি, আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে প্রত্যেকের এখানে পুরনো অনেকজনাই আছে, তারা বলতে পারবেন। সেটা হচ্ছে আমি সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত কিন্তু ফোন কল রিসিভ করি। আপনাদের যদি কোনো প্রবলেম হলো আপনারা ফোন করবেন, আমি সেখানে কথা বলবো। এই সমস্ত পরিষেবাগুলো আমার কাছে আপনারা পাবেন।
যারা ডেমো ক্লাস করছেন আপনারা আজকে এই পর্যন্তই আপনাদের জন্য আমার বক্তব্য ছিল বা থেরাপি এটাই আমি দিলাম, মেন একটা থেরাপি দিলাম, এটা প্র্যাকটিস করুন। প্র্যাকটিস করে যদি ভালো লাগে, যদি মনে হয় যে হ্যাঁ আমাদের ভালো হওয়া দরকার, সুস্থ হওয়া দরকার, তাহলে আপনারা কিন্তু ক্লাস জয়েন করুন, ঠিক আছে? এটুকুনি আপনাদেরকে বলবো। এরপর যদি আপনাদের কারোর কিছু বলার থাকে আপনারা বলতে পারেন। হ্যালো স্যার, কে বলছেন? বলুন, নাম বলুন, কে বলছেন? বলুন কে বলছেন, কি কি বলতে চান বলুন। ঘুমেরটা স্যার, ঘুমেরটা মানে ঘুম কিভাবে স্মুথলি কিভাবে ঘুমানোর বিষয়টা। এই থেরাপি, সমস্ত থেরাপি মেন ক্লাসে দেওয়া হবে। আজকে যেটা দিলাম এই থেরাপিটা প্র্যাকটিস করুন। প্র্যাকটিস করে যদি ভালো লাগে তখন মেন ক্লাসে ভর্তি হবেন। মেন ক্লাসে এসে কিন্তু এই থেরাপিগুলো পাবেন। মেন ক্লাস বাংলাদেশের হিসাবে 2250 টাকা খরচ এবং আমাদের ইন্ডিয়ান রুপিতে 1500 টাকা খরচ। এই টাকাটা পেমেন্ট করার পর মেন ক্লাস করতে পারবেন। যারা মেন ক্লাস করবেন তারা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, কারণ গ্রুপের হোয়াটসঅ্যাপ মেসেজ সিস্টেম বন্ধ করা আছে। আপনারা আমাকে পার্সোনাল হোয়াটসঅ্যাপ করবেন। হ্যালো হ্যাঁ বলুন। কবে পয়সা দিতে হবে, কবে লাস্ট? এটা আপনারা পেমেন্ট করে তারপরে ক্লাসে জয়েন হতে পারবেন। যেদিন পেমেন্ট করবেন সেদিন থেকে ক্লাস জয়েন করতে পারবেন। কিন্তু মাথায় রাখবেন আমার কিন্তু শনিবার রবিবার ক্লাস ছুটি থাকে। আপনারা হয়তো শনিবারে ক্লাস আপনারা পেমেন্ট করলেন, দিয়ে শনিবারে বললেন যে স্যার ক্লাস করান, সেটা হবে না। আর দ্বিতীয় বিষয় হচ্ছে গ্রুপে 15 জনের বেশি আমি নিই না মেন ক্লাসে, 15 জন। সুতরাং সেইভাবে আপনারা পেমেন্ট করবেন। যে যতটা কবে ক্লাস হবে? হ্যাঁ স্যার আমার একটা পেয়ে যাব, কবে ক্লাস হবে? মানে একদম আগের মতো সুস্থ হয়ে যেতে মানে কয় মাস ক্লাস করতে হবে? একদম মিনিমাম 3 মাস কমপক্ষে, মানে একদম পুরোপুরি সুস্থ হয়ে যাবে, একদম পুরোপুরি সুস্থ হতে পারবেন। 3 মাস ক্লাস। স্যার 3 মাস তো লাগেও না বলতে গেলে, আমি তো 1 মাসের মধ্যে সুস্থ হয়ে গেছি। 3 মাসটা বললাম কারণ অনেক সময় অনেকের লেগে যায় ম্যাডাম, তাই না? এবার ধরুন আমি 1 মাস বললাম, বাই চান্স 1 মাসে হতে পারলো না, তখন বলবে স্যার আপনি কিরকম বললেন। ওই জন্য 3 মাস বললাম। এবার যে আগে হয়ে গেল সে তো আগে হয়ে গেল। এটা ম্যাডাম আপনি কি ওষুধ খাইছেন? না, আমার ওষুধ লাগেনি। স্যারের কাউন্সিলিং এ আমি সুস্থ হয়ে গেছি। স্যারের কাউন্সিলিং খুবই ইফেক্টিভ। স্যারের ক্লাসটা করে দেখুন আপনারা, সত্যি আপনারা 100% ফলাফল পাবে, এটুকু আমি বলবো। স্যার আমি একটু কথা বলতাম স্যার। হ্যাঁ বলুন। স্যার আমি পরশুদিন আপনার টাকাটা পেইড করে আমি পরশুদিন থেকে ক্লাস করতে চাই, তো আমি কি পরশুদিন থেকে ক্লাস করতে পারবো? আজকে কি বার? আজকে বৃহস্পতিবার স্যার। আজকে বৃহস্পতিবার হলে তো পরশুদিন পাবেন না, কারণ এই সপ্তাহে আগামী কালকে ক্লাস শেষ। কিন্তু স্যার আমি কি পরশুদিন পেইড করতে পারবো স্যার টাকাটা? পরশুদিন পে করতে পারবেন, পে যে কোনো দিন করতে পারবেন, কিন্তু ক্লাস কিন্তু এই সপ্তাহে আগামী কাল পর্যন্ত হবে। তারপরে আবার সোমবার থেকে ক্লাস আরম্ভ হবে। এটাই। হ্যাঁ স্যার বুঝতে পারছি। আর আপনি যে থেরাপিটা আজকে দিবেন ওইটাতে কি স্যার আমার তো মূলত অনেক বুক ধরপড় করে, অল টাইম 24 ঘন্টা বলতে গেলে। অবশ্যই আপনি এটা করুন, আপনার জন্য অবশ্যই ফলদায়ী। এই যে থেরাপিটা দিলাম শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটা, এটা আপনি আজ থেকেই করুন। এবং আপনি ধরুন কোথাও বাইরে গেছেন, সেখানে গিয়ে আপনার হয়তো বুক ধরপড় করছে, সেখানে দুবার তিনবার। হ্যাঁ স্যার, বাইরে গেলে স্যার একটু আতঙ্কিত মনে হয় স্যার, নিজের কাছে কোনো কিছু দেখে একটু আতঙ্কিত হয়ে যায়। আপনি দুবার তিনবার করবেন, বেশি না, দুবার তিনবার করুন। এবং আমি যেরকম ভাবে বলেছি নিজেকে ওরকম ভাবে বলার চেষ্টা করুন যে না আমার এটা কিছু না, আমার এটা মনের ভুলের জন্য হয়, এটা বলুন। ভালো হবে না, এরকম ভাবে করতে থাকুন, দেখবেন। হ্যাঁ কে বললেন? আমি বলছি স্যার ওষুধ খেয়ে ভালো হবে না, ওষুধ খেয়ে কোনোদিন ভালো হবে না। অশোক, হ্যাঁ স্যার আমি এক মিনিট, আমাদের পুরনো একজন আছে অশোক, কিছু একটা কথা বলবে। অশোকের অভিযোগ আছে আমার। না স্যার, না বলছি ওষুধ খেয়ে ভালো হতে পারবে না, এটা এই বেমার থেকে। একদমই তাই। তুমি তো অনেকদিন ধরে ওষুধ খাচ্ছ রেজাউদ্দিন। ছেড়ে দিয়েছি স্যার, ছেড়ে দিয়েছি, পুরো ছেড়ে দিয়েছি। অশোক বলো, অশোক বলো, অশোক কি বলবে বলো। ওষুধ না স্যার, ওষুধ
ওষুধ বলছি ওষুধ খেয়ে ভালো হতে পারবো না। না না, রেজাউদ্দিন তোমাকে না, অশোক বলে আমাদের এখানে একজন আছে, তাকে একটু কথা বলতে দিই। আচ্ছা বলো, টম অ্যান্ড জেরি। হ্যালো বলো স্যার, কেমন আছেন? আমি ভালো আছি, তোমার খবর কি? আমিও ভালো আছি। ওটা ছেড়েছো? হ্যাঁ ছেড়েছি। আচ্ছা, ভালো আছো? ভালো আছি। আচ্ছা বলো, তুমি হ্যান্ড রেজ করেছিলে, কি বলবে? মানে বলতাম যে কাজটা করতাম না আগে, যে কাজটা দিয়েছিল কোম্পানি, হ্যাঁ, ওর থেকে প্রমোশন হয়েছে আমার। বাহ, তাহলে তো খুব ভালো খবর। তাহলে মিষ্টি খাই দিও ক্লাসে একদিন। মিষ্টি নিয়ে এসে ছবি তুলে পোস্ট করে দেবে, দিয়ে ছবি মিষ্টিগুলো তোমরাই খেয়ে নিও, ছবিটা খালি পোস্ট করে দিও গ্রুপে। না ওরকম অপমান করবো কেন? হ্যাঁ স্যার আপনার কোনো সময় হয়েছিল আপনার কোনো সময় হয়েছিল মানে অ্যাংজাইটি বা ডিপ্রেশন? কার? আপনার? না, আমি প্রফেশনাল সাইকোলজিস্ট ভাই। আমি ইয়ে নয়, মানে রিকভার পেশেন্ট নই। এই সমস্যাটা আপনি কোনোদিন ফেস করতেন নাকি? না, আমি কোনোদিন করিনি। তাহলে আপনি আমাদের এগুলা কেমনে বুঝেন? এটা আমাদের লেখাপড়া করতে হয়েছে দাদা, এটা পড়াশোনা করে পাওয়া, আর এই তারপরে ক্লাস করতে করতে অনুভব করা। আপনাদের মতো মানুষকে ক্লাস করাতে করাতে আমার এটা অনুভব করা। আমি সত্যি কথা এটাই, যে আপনাদের যে সমস্যা, যে অনুভব, মানে যে সেই ফিলিংগুলো আমি কোনোদিনই পাইনি, অনুভব করিনি, জাস্ট অনুভব করেছি নিজে। আপনাদের কথা, আপনাদের মতো প্রচুর মানুষের কথা শুনেছি, স্যার আমার এই হচ্ছে ওই হচ্ছে। লাইভ আমাকে অনেকজন ফোন করেছে, তার যখন প্যানিক অ্যাটাক হচ্ছে সেই মুহূর্তে আমাকে ফোন করেছে, অনেকে আছে। হ্যাঁ, এখানেই ছিল, গোপাল বলে একজন ছিল, আছে কিনা জানি না। স্যার আমিও তো ফোন করেছিলাম আপনাকে। হ্যাঁ, অশোক ফোন করেছে, অনেকেই আছে, আমাকে লাইভ ফোন করেছে, স্যার আমার এই হচ্ছে। সুজিত বলে একজন ছিল, যে রিভিউ দিয়েছে। হ্যাঁ, সে ভালো হওয়ার পর আমাকে রিভিউ দিয়েছে, সে ডাইরেক্ট আমাকে ফোন করে। হ্যাঁ, আমি অনুভব করতে পেরেছি জাস্ট, কিন্তু আমি তো সেই আপনারা যে কষ্টটা যেটা পাচ্ছেন সেটা তো সত্যি পাবো না, এটা তো সত্যি আমার পক্ষে সম্ভব না এটাকে অনুভব করা। যার যার কষ্ট তাকে তাকে পেতে হয়। আমরা এটা শুধু আমাদের লেখাপড়া করে জানা, ঠিক আছে? খাওয়া দাওয়ার পরে করতে পারবো স্যার ব্যায়ামটা? না, খাওয়া দাওয়ার পর করতে পারবেন না, কারণ আপনার অসুবিধা হবে, পেটে চাপ পড়বে, পারবেন না। খাওয়া দাওয়ার আগে করবো? খাওয়া দাওয়ার আগে করবেন। আচ্ছা স্যার, যখন আমরা সুস্থ হয়ে যাব তখন মানে দিনগুলো আমরা মিস করবো না, মানে মনে পড়বে না? সুস্থ হওয়ার পর যদি অসুস্থতার দিন মিস করেন, তাহলে আপনার অসুস্থ থাকাই ভালো। তো তাহলে সুস্থ হয়ে লাভ কি? তাহলে সুস্থ হয়ে লাভ কি আপনার? ঠিক না? জি স্যার। আনোয়ার উল্লাহ, আপনি কোথা থেকে বলছেন আনোয়ার বাবু? আমি স্যার বাংলাদেশ থেকে বলছি। আচ্ছা, আপনার কি প্রবলেম? ঘুমের সমস্যা? আমার প্রবলেম হচ্ছে স্যার, আমি মানে পড়াশোনা করতাম তো, মানে আমি তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আমি তো ইঞ্জিনিয়ার, বুঝছেন? কত বয়স আপনার? আমার বয়স হচ্ছে 23। একদম ইয়াং এজ। হ্যাঁ বলুন তো। আমার সমস্যাটা হচ্ছে যে মানে আমার কোনো কিছু ভালো লাগে না একদম, মানে কোনো কাজে মন বসে না, বুঝছেন? ঘুম হয় না, ঘুমের মধ্যে মনে হয় যে অন্য একটা চিন্তা চলে আসে, মানে অটোমেটিক চিন্তা আসে ঘুমের মধ্যে। আর মাথা, কিন্তু মাথা একটা স্থির হয়ে থাকে, মানে মাথায়। আপনার এই সমস্যাটা হয়েছে কেন, কি কারণে, কবে থেকে হয়েছে? এটা 2025 সালের শুরুর দিকে হয়েছে, মানে একটা রিলেশনশিপ থেকে হয়েছে। একদম, কিছু একটা ব্যাকগ্রাউন্ডে একটা ঘটনা থাকে প্রত্যেকের, কেউ হয়তো বলতে পারে, কারোর মনে থাকে কারোর মনে থাকে না, কিন্তু ঘটনা একটা থাকে, ঘটনা থেকে শুরু হয় এটা। তো যাই হোক, হ্যাঁ বলুন, আপনার এটা দিয়ে রিলেশনশিপ ইস্যু থেকে আপনার এটা তৈরি হলো। জি জি। এটা কি মানে কাউন্সিলিং করলে আমি আগের মতো সুস্থ হয়ে যাবো নাকি? 100% সুস্থ হবেন।
100% সুস্থ হবেন, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি। যেভাবে বলছি, যেভাবে যে থেরাপিগুলো দিলাম, আজকে যে থেরাপিটা দিলাম সেটাই আপনি করে দেখুন না কতটা ভালো থাকেন। আপনার আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার, এই 2 দিন করুন। 2 দিন করার পর আপনি তারপরে আমাকে জানাবেন দরকার হলে। স্যার আমি কিভাবে বলবো স্যার? আচ্ছা ঠিক আছে আপনি বলুন। হ্যাঁ বলুন, ফালিয়া খান হ্যালো স্যার। বলুন। স্যার তাহলে আমি কি ওষুধ কি খায়া থাকবো নাকি, না এক্সারসাইজটাই করবো? আপনি তো ওষুধ খাচ্ছেন না, না খাচ্ছেন কোনটা? হ্যাঁ আছি স্যার, হ্যাঁ ওষুধ খাচ্ছি আমি। খাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, আপনি কি প্রেসক্রিপশন পাঠিয়েছিলেন আমাকে আপনার? হ্যাঁ না স্যার, মানে একবার পাঠিয়েছিলাম, এবার আজকে রাত্রে পাঠাবো। আচ্ছা, একবার আপনার প্রেসক্রিপশনটা পাঠাবেন, আমি দেখব। আপনি ওষুধ এখন যারা যারা ওষুধ খাচ্ছেন তাদেরকে কিন্তু হট করে বন্ধ করতে পারবো না, মিনিমাম 7 দিন 10 দিন ক্লাস করার পর, ঠিক আছে? এবার হ্যাঁ স্যার, মানে কি ছাড়তে পারবো না স্যার? হ্যাঁ ছাড়তে পারবেন, 100% ছাড়তে পারবেন। এখানে রেজাউদ্দিন বোধহয় অলরেডি বোধহয় ওষুধ বন্ধ করে দিয়েছে না রেজা? কালকে থেকে বন্ধ করে দিয়েছি। কাল রাতে আপনার এই থেরাপি করে আমার সুন্দর ঘুম হয়েছে, ওষুধ ছেড়ে দিয়েছি। রেজাউদ্দিন অলরেডি ওষুধ ছেড়ে দিয়েছে। এটা হচ্ছে নিজের কনফিডেন্টের উপর কাজ করে, নিজের কনফিডেন্টের উপর কাজ করে যে আমি ছাড়বো কিনা। আমাকে জিজ্ঞেস করারও দরকার হয় না অনেকের, নিজের কনফিডেন্টের উপর সে কিন্তু ছেড়ে দিতে পারে যে আপনি থেরাপিগুলো নিয়ে যখন দেখছেন নিজে ভালো থাকছেন, অনেককেই দেখেছি সে অটোমেটিক আমাকে জিজ্ঞেসও করে না, অটোমেটিক সে কিন্তু ওষুধ ছেড়ে দেয়। এবং এটাই তার জন্য খুব ভালো, কারণ আমি বলবো তারপরে আপনি ওষুধ ছাড়বেন, আপনার মনের মধ্যে তখন প্যালপিটেশন চলতে থাকবে যে কি জানি স্যারের কথা না স্যার, ওইটা না, মানে আমি এটা ভাবি যে ডক্টর এটা আপনাকে বলছি না, এটা আপনাকে মিন করে বলছি না, এটা হয়, এটা সবার সঙ্গে হয়। এবং আমি আপনার জায়গায় আমি থাকলে আমারও হয়তো হতো, মানে স্যার আমি যখন সুস্থ হয়ে যাব, সুস্থ ফিল করব, তখন আমি মানে নিজেই ছেড়ে দিতে পারবো না। একদম 100% আপনার মধ্যে দেখবেন এমনি একটা কনফিডেন্ট আসবে, একটা কনফিডেন্ট লেভেল এমনি আপনার বেড়ে যাবে যে আমি তো এবার আমি পারছি, নিজেকে সামলাতে পারছি, আস্তে আস্তে আমি ভালো হচ্ছি, তার মানে এবার আমি ওষুধ ছাড়া ভালো হব। ওষুধ ছেড়ে দিয়ে আপনারা অবশ্যই ভালো হতে পারবেন। হ্যাঁ যতন, গুড নাইট, ভালো হতে পারবেন এবং এই ভরসাটা রাখুন। আর ফালিয়া ম্যাডাম, আপনাকে আজকে যে শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটা দেখালাম, এটা আজকে থেকেই শুরু করবেন এবং কালকে সকালে, দুপুরে এবং রাত্রে করবেন। এছাড়াও আপনাকে আপনার হোয়াটসঅ্যাপে আমি কিছু থেরাপি আমি পাঠিয়ে দেবো, সেই থেরাপিগুলো রেখে দিন, আমি কালকে আবার ওগুলো বোঝাবো, ঠিক আছে? আজকের জন্য শুধু আপনার এই শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটা। আচ্ছা, আমার পুরনো ক্লায়েন্ট যারা আছেন তাদের মধ্যে থেকে বা নতুনদের মধ্যে থেকে এটুকুনি জিজ্ঞেস করব, আপনাদের যদি আর কিছু বলার থাকে বলতে পারেন। আচ্ছা, জমির বাবু বলুন। এই যে আমার এই যে আছে ইনি জমির বাবু, প্রায় 15 বছর ওষুধ খেয়েছেন না জমির বাবু? 15 বছর ওষুধ খেয়েছেন। আজকে ক্লাস করলে উনি ভালো থাকে। এবার ওনার আলাদা একটা সমস্যা আছে, সেটা আলাদা কথা, কিন্তু উনি ক্লাস করেন এই জন্যে যে ক্লাস করে উনি ভালো থাকেন। এটা আমার কথা নয়, ওনার নিজের কথা। আমি জানতামও না যে উনি 15 বছর ওষুধ খেয়েছে, আমি জানতাম ওষুধ খান এইটুকুনি জানতাম, কিন্তু উনি যে 15 বছর সেটা জানতাম না। সেই মানুষ কিন্তু ওষুধ ছাড়া। আচ্ছা জমির বাবু, আর কি ওষুধ খাচ্ছেন না ছেড়েছেন, কি করছেন আমি জানি না? খাচ্ছি না, 15 বছর খাইছি আর কত খাইব। এখন ওষুধ ছাড়া ভালো থাকার চেষ্টা করছেন, তাই তো? একদম ভালোই আছি ওষুধ ছাড়া। আমি তাহলে যে মানুষ 15 বছর ওষুধ খেয়েছে সেই মানুষ আজকে কাউন্সিলিং করে কিন্তু ওষুধ ছাড়া ভালো থাকছে বা ভালো থাকার একটা চেষ্টা করছেন উনি। কাউন্সিলিং এর এটাই মজা, কাউন্সিলিং করলে এটাই মজা পাবেন। ওষুধ ছাড়া কিন্তু নিজেকে ভালো রাখতে পারবেন। এবার এটা এবং কনফিডেন্ট রাখতে হবে নিজের ওপর। যাই হোক, এবার আপনারা বলুন আপনাদের যারা আছেন আর কার কি বলার আছে, একে একে বলুন। বিপ্লব বলো, কি খবর, কেমন আছো বিপ্লব? স্যার চোখে ঝাপসা দেখানো, এটা কি অ্যাংজাইটির কারণে হয়? আনোয়ার বাবু বলছেন? আনোয়ার বাবু? হ্যাঁ স্যার, চোখে ঝাপসা দেখানো, এটা কি বুঝতে পারলাম না। মানে চোখে ঝাপসা দেখানো, এটা
হ্যাঁ হ্যাঁ হতে পারে, আমারও হয়েছিল। কি জিনিস? চোখের ঝাপসা। চোখে ঝাপসা দেখা? চোখে ঝাপসা দেখা? আনোয়ার বাবু চোখে ঝাপসা দেখার কথা বলছেন? জি 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 হ্যাঁ, ঝাপসা দেখা, চোখ ভারী হয়ে যাওয়া, তারপরে মনে হবে চোখ দিয়ে যেন জল কাটছে, এরকম এগুলো অ্যাংজাইটি থেকে হয়। অ্যাংজাইটি থেকে হয় বলতে রাতে ঘুম না হওয়ার জন্য হয়। অ্যাংজাইটি সরাসরি বলাটা ঠিক না, রাতে ঘুমের কালো কালো ধোঁয়া দেখাই না। যাদের ঘুম ঠিকঠাক হয় তাদের কিন্তু এই প্রবলেমটা হবে না। যাদের ঘুম হয় না তাদের চোখ ঝাপসা আসে, চোখ ভারী হয়। আর অ্যাংজাইটির লক্ষণ সবার মধ্যে কিন্তু সব লক্ষণ হয় না, কারো কারো এক একজনের এক এক রকম সিমটম হয়। তবে ম্যাক্সিমাম যেটা দেখা যায় সেটা হচ্ছে বুক ধড়ফড় করা, শ্বাসকষ্ট, গলা শুকিয়ে যাওয়া, ঠোঁট শুকিয়ে যাওয়া, হাতের তালু, পায়ের তালু ঘামতে থাকা, গা ঘামে, হ্যাঁ, দুর্বল হওয়া, এইগুলো আসে। গা টলমল করা, শরীর টলমল করা, এইগুলো কমন। বসা থেকে উঠলেও মাথা ঘুরাই, হ্যাঁ, আমারও হতো এটা। শরীর টলমল করা, এগুলো হয়। বসে বসে কাজ করি, তারপর উঠলেই মানে মাথা ঘুরাই। আর প্রচুর মানে প্রস্রাব পায় ঘন ঘন অ্যাংজাইটিতে। আমার পায়খানা প্রস্রাবের কথা বলো না, এরকমও আছে মানে মানে কি তার কোনো কাজের কথা মনে পড়লে পায়খানা পেয়ে যায়, তার কোনো কাজের কথা মনে পড়লে তার প্রস্রাব পায়, তাকে কোনো কথা বেরোতে হবে, হয়তো কোথাও যেতে হবে, সেই সময় তার পায়খানা প্রস্রাব পায়, এরকমও আছে। সব হচ্ছে এই মানসিক সমস্যা থেকে। এটা আমার হয়েছে। আমার হ্যালো স্যার। হ্যাঁ বলুন। হ্যালো স্যার। বলুন। ওইটাছি গাড়ি ঘোড়া চালাতে পারি না, বাইক চালাতে না, মাথা জানি কি করে, পুষ্ট হয় কি? আপনি ক্লাসে ছিলেন পুরোটা? হ্যাঁ ছিলাম। ওই শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটা এই দুদিন প্র্যাকটিস করুন দাদা, বা আজকে প্র্যাকটিস, আজকে রাতে করুন, কালকে সকালে করুন, করে যদি দেখেন যদি ভালো লাগে তাহলে আমি এটা বলবো। হ্যাঁ বলুন। ওইটাছি নিজেও গাড়ি চালাতেও পারি না, আবার নিজে বাইকও চালাতে গেলে মাথাটা আটকে জানি কি করে, মাথার ভিতরে যেমন শ্বাস বদ্ধ হয়ে থাকে, এরকম একটা ভাব হয়। এবারে কোনো কারণ যেমন রেলে টেলে কোনো কারণ যাইতাছি, এমন রেলের আওয়াজ, কোনো শব্দ শুনলে মাথার ভিতরে হবে এমন একটা কি জানি করে মাথার ভিতর। এইগুলো সব কিছু ঠিক হয়ে যাবে, আপনি কাউন্সিলিংটা করান, সেটা যেখানে হোক যেভাবে হোক। আমি জানি না অন্য জায়গায় এরকম ভাবে দেয় কিনা, আমি সপ্তাহে 5 দিন করে ক্লাস করাই, অন্য জায়গায় কিন্তু কি করবে 500 টাকা 700 টাকা নেবে, আপনাকে একদিন 8 ঘন্টা ক্লাস করবে, ব্যাস শেষ, বা কথা বলবে আপনার সঙ্গে, আর কথা হবে না। ঠিক আছে স্যার। তো যাই হোক, যেখানে হোক কাউন্সিলিং করান, কাউন্সিলিং করালে আমি সোমবারে ভর্তি হবো স্যার। তাহলে কিন্তু কাজ হবে। হ্যাঁ স্যার, আমি সোমবারে ভর্তি হবো স্যার। মানে চাকরি করা যাবে, মানে কোন ধরনের চাকরি করা যাবে আপনি? হ্যাঁ বলুন। মানে আমি চাচ্ছি যে কোনো মানে আমি এখন বাড়িতে চলে আসছি তো, 1 মাস ধরে। কোথায় আছেন? আমি এখন নিজ বাড়িতে চলে আসছি, মানে শহর থেকে, যেখানে চাকরি বাকরি করতাম সেখান থেকে। চাকরি ছেড়ে দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন কি আমি পুনরায় চাকরিতে জয়েন হতে পারবো? পুনরায় চাকরি ইজিলি করতে পারবেন। আপনি ক্লাস করতে করতে আপনি ক্লাস করুন, 15 দিন ক্লাস করুন, 15 দিন ক্লাস করলে দেখবেন আপনার মধ্যে সব কনফিডেন্স চলে আসবে, আপনি চাকরি করতে পারবেন। এই যে যতন বলে যে ছেলেটি ছিল না, এই যতন ছেলেটিও তাই, ও কাজ বাজ বন্ধ করে দিয়ে ঘরে বসেছিল, 1 মাস ক্লাস করে পর কিন্তু আবার নিজের কাজে চলে গেছে। ঠিক আছে, পারবেন। চাকরিতে চলে গেছে। চাকরিতে চলে গেছে। আপনাদের বাংলাদেশ থেকে ছিল উত্তম বলে একটা ছেলে ছিল, ও পুলিশের চাকরি করতো ছেলেটা, ওরও কিন্তু এরকম সমস্যা ছিল, আজকে ক্লাসে ঢুকলো দিয়ে আবার বেরিয়ে গেছে। যাই হোক, হ্যাঁ, ওরও কিন্তু তাই সেম সমস্যা ছিল, এবং ওর মধ্যে রীতিমতো ভয় ছিল, যেহেতু বাংলাদেশে এখন ডামাডোল পরিস্থিতি, সেই মুহূর্তে তারপরে উনি পুলিশের চাকরি করে, সেই অবস্থায় যদি এরকম সমস্যা থাকে তাহলে যদি চাকরি থেকে বের করে দেয়, এই ভয় ছিল ওনার রীতিমতো। সেখান থেকে আজকে কিন্তু এখন ভালো হয়ে গেছে। হ্যাঁ, রীতিমতো হ্যাপি আছে। আমি আজকে আমি ফোন করে, কালকে ফোন করেছিলাম, আমার একটা নিজস্ব অ্যাপ লঞ্চ হচ্ছে, আমি অ্যাপটা বাংলাদেশে চলছে কিনা দেখার জন্য ওকে দিয়ে টেস্ট করেছিলাম। তো আমি ওকে অ্যাপের লিঙ্কটা দিই যে ভাই দেখো তো অ্যাপটা
ডাউনলোড হচ্ছে কিনা। তো আমাকে জানলো হ্যাঁ অ্যাপটা ডাউনলোড হচ্ছে। তখনই কথা হলো কেমন আছো, বললো স্যার অনেক ভালো অনেক ভালো, মানে আগে চাকরি বাকরি করতে অসুবিধা, এই বাড়িতে নিজের স্ত্রীর সঙ্গে কথা বলতে ভয় পেত, মানে খারাপ লাগতো, কথা বলতে পারতো না, এরকম এগুলো সবগুলো কিন্তু ঠিক হয়ে গেছে। ঠিক আছে, আপনাদেরকে এটুকুনি বলবো, ক্লাস যেখানে হোক কাউন্সিলিং করুন, সেটা আমার কাছে হোক আর যেখানে হোক করুন। ঠিক আছে, একটু আমি এদের কাছে যাই। রেজাউদ্দিন কেমন আছো বলো আজকে? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আর কোনো সমস্যা হয়নি তো ওই কথা বলার পরে? না স্যার, কোনো সমস্যা হয়নি। ঠিক আছে। বিপ্লব ঠিক আছো? বিপ্লবের মায়ের খবর। আচ্ছা, গুনা কর্মকারের কি খবর? মাইক অফ। প্রভাত বাবু কি খবর? প্রভাত বাবু ফ্রি হয়েছেন না কাজে ব্যস্ত এখনো? না, ফ্রি হয়েছি, বাংলাদেশ টাইম 10টার দিকে ফ্রি হয়েছি। আচ্ছা, ভালো আছেন স্যার? হ্যাঁ আমি ভালো আছি। কাজে প্রচুর প্রেসার পড়ে গেছে নাকি এখন? প্রচুর প্রেসার পড়ছে এই সপ্তাহ থেকে, নতুন মেশিন সেট আপ দিতেছি। আচ্ছা আচ্ছা, ডেয়ারি মিল্ক তো, ডেয়ারি মিল্ক প্রসেসিং প্ল্যান্ট, ডেয়ারি মিল্কের। আচ্ছা স্যার একটা কথা আমি বলুন। আমি আগে থেকে 1 মাস আগে ধরেন আমি নিজের ক্যারিয়ার নিয়ে অনেক চিন্তা করতাম। আমি আচ্ছা, এক মিনিট দাঁড়ান, কারোর মাইক অন আছে, আমি কথাটা ডবল শুনতে পাচ্ছি, আমি অফ ফুলও করি, আমি ওদের অফ করি। একটুখানি আমি বলতে চাচ্ছি আমি আজ থেকে একটুখানি আমি মাইকগুলো অফ রাখি আগে, বাকিদের দিয়ে আমার কথাটা শুনছি, আপনার কথাটা শুনছি আমি। দাঁড়ান একটুখানি, মানে কথা রিপিট আসছে আমার কাছে, একটুখানি দাঁড়ান। হ্যাঁ এইবার বলুন। আমি আজ থেকে 1 মাস 1.5 মাস আগে বুঝছেন, মানে নিজের ক্যারিয়ার নিয়ে সবকিছু করতাম। আমি মানে সবকিছু নিজে হ্যান্ডেলিং করতাম, মানে নিজের চাকরি বাকরি নিয়ে, নিজের ক্যারিয়ার নিয়ে, নিজের পরিবার নিয়ে ভাবতাম, মানে টাকা পয়সা ইয়া করার। কিন্তু এখন আমার দেখা যাচ্ছে আমার এই চিন্তাগুলো মাথায় কোনো রকম আসতেছে না। মানে আমি কিভাবে নিজের ক্যারিয়ারকে ভালো করব, কিভাবে সামনে এগিয়ে যাব, কিভাবে টাকা পয়সা উপার্জন করবো, এই চিন্তাগুলো আমার মাথায় আসতেছে না। মানে খালি আমার চিন্তা হয়ে হচ্ছে আমার রোগ নিয়ে, মানে অ্যাংজাইটি, মানে আমি যে অসুস্থ সেটা নিয়ে চিন্তা হয়। এটা কেন হয় আমি বলে দিচ্ছি। এই যে একটু আগে বললাম না যে অ্যাড্রিনালিন হরমোন বলে একটা হরমোন আছে যেটা রিলিজ হয়, এই অ্যাড্রিনালিন হরমোন রিলিজের ফলে আমাদের ব্রেনের প্রিফ্রন্টাল কর্টেক্স বলে একটা অংশ আছে, মানে ব্রেনের সামনের অংশটা, ব্রেন যদি এরকম লম্বালম্বি হয় সামনে পেছনে, তো এই ফ্রন্ট অংশটাকে বলা হয় প্রিফ্রন্টাল কর্টেক্স। এই প্রিফ্রন্টাল কর্টেক্সে হিপ্পোক্যাম্পাস বলে একটা জায়গা আছে। এই জায়গাটা কি হয়, এই জায়গাটা হচ্ছে আপনার মোবাইলের গ্যালারি বা ইনবক্সের মতো। এইখানে আপনি যা কিছু শিখেছেন বা আজকে যা কিছু শিখছেন সেগুলো সব স্টোর হয়, জমা হয় ওখানে। আর প্রিফ্রন্টাল কর্টেক্সের পুরোটা কাজ হচ্ছে আপনার লার্নিং কাজটাকে কমপ্লিট করা। অর্থাৎ আপনি যে এখন শুনছেন আমার ক্লাসগুলো, আমার কথাগুলো শুনছেন, সেটা আপনি যে বুঝতে পারছেন, এই বুঝতে পারাটাকে কাজ করে। এইবার কি হয়, এই অ্যাড্রিনালিন হরমোন যখন বাড়তে থাকে তখন আমাদের এই প্রিফ্রন্টাল কর্টেক্স আর হিপ্পোক্যাম্পাসের কোষগুলো ড্যামেজ হয়। কোষ মানে বুঝতে পারছেন, একটা ঘরের দেওয়ালের যে ইটগুলো আছে, সেই ইটগুলো যদি একটা করে নোনা ধরে তাহলে কি হবে, তাহলে দেওয়ালটা নষ্ট হয়ে যাবে। আর দেওয়াল যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনার ঘরটা যে কোনো দিন নষ্ট হয়ে পড়ে যাবে। তা আমাদের দেহের কোষ হচ্ছে সেরকম ওই ঘরের দেওয়ালের এক একটা ইটের মতো, অসংখ্য কোষ দিয়ে আমাদের শরীর তৈরি। এবার ওই প্রিফ্রন্টাল কর্টেক্সের যে কোষ, সেই কোষ যদি ড্যামেজ হয় তাহলে আপনার প্রিফ্রন্টাল কর্টেক্স ঠিকঠাক কাজ করবে না। যার জন্য কি হয়, এই অ্যাংজাইটি বা ডিপ্রেশন থেকে মানুষের মধ্যে এই যে অবসাদগ্রস্ততা, অর্থাৎ কোনো কিছুতে ভালো না লাগা কাজ করে, কোনো কিছুতে তার ভালো লাগে না। তারপর কি হয়, সে যেগুলো শিখেছে সেগুলো তার মনে হয় যেন আমি ভুলে যাচ্ছি। বা কোনো কিছু শিখছেন, আপনি যে আমার সঙ্গে ক্লাস করছেন,
ক্লাসের কথা হয়তো পুরোটা ভালো করে বুঝতে পারবেন না, ঠিক আছে, মনে হবে যে কি দূর ছাতা কি সব বলছে, আজে বাজে, মাথায় ঢুকছে না, এরকম মনে হবে। এইটাকে ঠিক করতে গেলে এই যে আমি ব্রিদিং এক্সারসাইজ দিয়েছি না, এই ব্রিদিং এক্সারসাইজের তো আমি একটা পার্ট বলেছি, আর একটা পার্ট হচ্ছে কি হয়, আমি ওই যে নিঃশ্বাসটা নিচ্ছি, ধরে রাখছি, তারপরে ছাড়ছি, এর মাধ্যমে কি হয়, আমাদের শরীরে অনেকটা পরিমাণে অক্সিজেন ঢুকতে থাকে। এই অক্সিজেন আমাদের ব্লাডের সঙ্গে মেশে, এই অক্সিজেন মিশ্রিত ব্লাড যখন আমাদের ব্রেনে পৌঁছায় আস্তে আস্তে রক্ত জালিকার মাধ্যমে, তখন ওই যে ড্যামেজ হওয়া কোষগুলো আবার কিন্তু আস্তে আস্তে সতেজ হতে থাকে। তারপরে আস্তে আস্তে আপনার এই যে আপনার অবসাদগ্রস্ততা, খারাপ লাগা, মন খারাপ, বা আপনার এই যে ভুলে যাওয়া বা বুঝতে পারছেন না, এইগুলো আস্তে আস্তে রিপেয়ার হয়। সেই জন্যে কাউন্সিলিংটা দরকার। কেন? এই যে আপনাকে আমি এটা দিলাম, আপনি এটা করছেন, কিন্তু আবার উল্টোভাবে কি হয়, যদি আপনার মধ্যে নেগেটিভ থট চলে আসে, কেউ হয়তো আপনাকে নেগেটিভ কথা বলে দিল, আপনি আবার উত্তেজিত হয়ে গেলেন, আপনার নার্ভগুলো আবার উত্তেজিত হলো, তখন আপনার আবার কিন্তু হরমোনাল ডিসব্যালেন্স করবে। তাহলে কাউন্সিলিংয়ের মাধ্যমে কি করা হয়, আপনাকে আমি থেরাপি দিলাম, থেরাপির মাধ্যমে আপনি একদিক থেকে সুস্থ হচ্ছেন, আর অন্য দিক থেকে যাতে আপনাকে কেউ উত্তেজিত না করতে পারে, আপনার হরমোনাল ডিসব্যালেন্স নতুন করে না ঘটে, সেইটা কিন্তু চেষ্টা করা হয় থেরাপি কাউন্সিলিং ক্লাসের মাধ্যমে। ঠিক আছে? আচ্ছা স্যার আপনি কি বলে দেন মানে কার ওষুধের প্রয়োজন আছে, কার ওষুধের প্রয়োজন নাই? আমি যাদেরকে কাউন্সিলিং করাই তাদের মধ্যে একমাত্র সিজোফ্রেনিয়া, যাদের সিজোফ্রেনিয়া ডিসঅর্ডার থাকে, তাদেরই একমাত্র দীর্ঘদিন ওষুধের দরকার হয়। বাকি অ্যাংজাইটি, ডিপ্রেশন, ফোবিয়া যাদের আছে, তারা যদি ওষুধ না শুরু করে থাকেন, তাদের আর ওষুধের দরকার হবে না। আর যদি ওষুধ শুরু করে থাকেন, তাহলে 10 দিন 15 দিন ক্লাস করার পর নিজেরাই কিন্তু ওষুধ ছেড়ে দিতে পারবেন। একমাত্র সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে একটু দীর্ঘদিন ওষুধ খেতে হয়। বাকি কিন্তু সিজোফ্রেনিয়া আছে, এটা কিভাবে বুঝবো? এটা তো আমি বলবো না, কারণ এতে মানুষের আরো বেশি বাড়ে, এটা ঠিক নয়, আপনি এটা জিজ্ঞেস করবেন না। আপনার সিজোফ্রেনিয়া নেই, এইটুকুনি আপনি জানেন। এই জন্য আমি রোগের নাম বলি না, এখানে সমস্যার নাম বলি না এবং লক্ষণ বলি না, কারণ আপনাদের এই একটা জিনিস আছে। আর একটা জিনিস আমি যেটা প্রত্যেককেই বলবো, রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে ইউটিউবে রোগ সম্পর্কে সার্চিং করা বন্ধ করুন আজ থেকে। ইউটিউব এবং গুগলে অনেকে কথায় কথায় কি করে, ইউটিউবে সার্চ করে এই রোগ হলে কি হয়, বা আমার এই সিমটম হচ্ছে, কি রোগ হয়েছে, বা এই ওষুধটা নিয়েছি, ওষুধের কি কাজ, এগুলো বন্ধ করুন। যদি সুস্থ থাকতে চান, তাহলে গুগল এবং ইউটিউবের মাধ্যমে রোগ বা ওষুধ সম্পর্কে সার্চ করা বন্ধ করুন। ইউটিউব বানানো হয়েছিল হচ্ছে এন্টারটেনমেন্টের জন্য, মনোরঞ্জনের জন্য, ওখান থেকে মনোরঞ্জন করুন, ওখান থেকে ডাক্তারি বিদ্যা নিতে যাবেন না। গুগলটা সার্চ ইঞ্জিন বলা হয়, ওখানে আপনি রোগ সম্পর্কে সার্চ করে কোনো দরকার নেই, কারণ আপনি বুঝতে পারবেন না। আমার নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, আমি সেখানে ভিডিও ছাড়ি, কিন্তু আমি তবুও সবাইকে বলি যে যেটা দরকার আপনার সেইটুকুনি দেখুন, বাকি ভিডিও দেখবেন না। হ্যাঁ, অন্য ভিডিও কিছু আছে যেগুলো জীবন দর্শন নিয়ে কিছু কথা আছে, সেগুলো দেখুন, কিন্তু রোগ নিয়ে যে কথাগুলো আছে, রোগ সম্পর্কে যে সমস্ত আলোচনাগুলো আছে, সেইগুলো আমি যেটা দিইনি সেটা দেখবেন না। আপনি আমার চ্যানেল আপনি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, সব ঠিক আছে, কিন্তু রোগ সম্পর্কে যে ভিডিওগুলো আছে সেগুলো দেখবেন না। যেগুলো জীবন দর্শন নিয়ে কিছু বানিয়ে আছে সেগুলো দেখুন, ঠিক আছে? কিন্তু ইউটিউব বা গুগলে ওষুধ এবং রোগ সম্পর্কে সার্চ করা বন্ধ করুন। জীবনে যদি ভালো থাকতে চান, এটা করুন। এইগুলো হচ্ছে মনোরঞ্জন। এইগুলো করলেই অসুবিধা হবে। ইউটিউব দেখলেই আপনি ভুল পথে পা বাড়াবেন, আপনি গুগলে সার্চ করলেই ভুল পথে পা বাড়াবেন। যখন স্যার বাড়ি থেকে গেছিলাম ছুটিতে, তখন স্যার আমার মানে মাথা একটা আসতো, তখন সবগুলো আমি অনলাইনে দেখে মানে দেখতাম, আরো বেশি বাড়ে গেছিলাম। হ্যাঁ, সবাই এটাই ভুল করে, এটা করবেন না। আমি এখন আর দেখি না, এখন ওটাই বন্ধ করে দিচ্ছি। আরেকটা জিনিস, বেশি মোবাইল টিপলেও এটা হয়, মোবাইলটা বেশি বেড়ে যায়। মোবাইলটা আমি কম এখন ইউজ করি, মানে ফেসবুক
বেশিরভাগ ফেসবুকের থেকেই হয়। মানে নেগেটিভ জিনিস দেখা যায়, ওগুলো সবগুলো এখন ইয়ে করতেছি, ব্লগ মেরে গেছি, যারা নেগেটিভ ভিডিও আছে সব ফেসবুকে। চেষ্টা করবেন এগুলো দেখলে আরো ভালো। চেষ্টা করবেন এখান থেকে দূরে থাকার সম্পূর্ণভাবে। এইগুলো করবেন না। অনলাইনে সার্চ করে এগুলো কিছু পাওয়া যায় না, যেটা পাওয়া যায় সেটা সঠিক তথ্য পাওয়া যায় না পুরোপুরি। আমি বলছি না ওখানে মিথ্যা কথা বলে না, কিন্তু সম্পূর্ণ তথ্য থাকে না ওখানে, পুরোপুরি কথাটা থাকে না ওখানটায়। ঠিক আছে, চলুন আজকে ক্লাসটা আমি এখানেই শেষ করব। আপনারা যারা মনে করবেন যে আমি মেন ক্লাস অ্যাটেন্ড করবেন, তারা আপনারা যতটা তাড়াতাড়ি পারবেন আমাকে জানাবেন, হোয়াটসঅ্যাপ করবেন আমাকে পার্সোনালি, আমি আপনাদের জানিয়ে দেবো কিভাবে কি ক্লাস জয়েন করবেন, কি করতে হবে। আর আমি গ্রুপেও আমি মেসেজ অপশন অন রাখছি, কিন্তু আপনাদের রিকোয়েস্ট করব গ্রুপে কেউ কল করবেন না, কল করার দরকার হলে আমাকে পার্সোনাল নাম্বারে কল করবেন, আমাকে পার্সোনাল হোয়াটসঅ্যাপে কল করবেন, গ্রুপে কেউ কল করবেন না, কারণ আরও সবাই থাকে, সবাই বিরক্ত হয়। ঠিক আছে, আমি গ্রুপে মেসেজ অপশন অন রাখছি, অন রেখে দিচ্ছি, আপনারা আমাকে জানাবেন এখানে। হ্যাঁ মিটন বাবু, গুড নাইট। আর আপনারা যারা আছেন, পুরনো যারা আছেন, তাদেরকেও সবাইকে বলছি আজকের মতো ক্লাসটা এখানে রাখছি, গুড নাইট। আগামীকাল আবার দেখা হবে। আজকে ডেমো ক্লাসের জন্য হয়তো আপনাদের ক্লাসটা একটু কম হলো, আবার আগামীকাল পুষিয়ে দেবো। আর যারা ডেমো ক্লাস করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন করার জন্য। আপনারা সবাই ভালো থাকুন, গুড নাইট।